সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিডিয়েট কর্তৃক আয়োজিত আজকের অনলাইন জৈব রসায়ন কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। সবাইকে নমস্কার, আদাব। তো কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো যেহেতু এইচএসসি পরীক্ষা মোটামুটি কাছেই, তো আশা করি পড়াশোনা সবাই ভালো করেই শুরু করছো। বিগত ক্লাসে আমরা যে পড়ছিলাম সেটা আশা করি তোমরা মোটামুটি চেষ্টা করছো যে যতটা পারা যায় পড়ার। পরীক্ষাও নিয়েছি, পরীক্ষা অনেকেই ভালো করছো, কয়েকজন হয়তো একটু খারাপ ছিল। তো আশা করব যে আজকে যে ক্লাসটা নিব সেটা তোমরা অনেকেই পরীক্ষা দিবে। দেখা যাচ্ছে যে ক্লাস অনেকেই করতেছে কিন্তু পরীক্ষা আবার দিচ্ছে না সবাই। তো আমার আশা থাকবে যে তোমরা ক্লাসটাও করবে, পাশাপাশি পরীক্ষাটাও ঠিকমতো দিবে। কারণ পরীক্ষা না দিলে ক্লাসের কোথায় কি করা হলো বা কোথায় কি ভুল ত্রুটি আছে সেটা আমরা বুঝতে পারি না। দেখা যায় যে অনেক সময় অনেক প্রশ্ন আনকমন থাকে, সেটা হয়তো একটা বইতে নাই, অন্য বইতে আছে। তো এই জিনিসগুলো অনেক সময় পরীক্ষার মাধ্যমে জানা হয় আর কি। ঠিক আছে? তো তোমরা কতজন জয়েন করেছো দেখি। আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে তাহলে জয়েন করতে থাকো। আর আগের দিন 3টা বাড়ির কাজ দিয়েছিলাম, সেই বাড়ির কাজ 3টা কি করছো সবাই? তো মোটামুটি যারা সম্ভবত 9 জন মনে হয় আমাদের একটা নোট নেওয়া হয়েছিল, সেই নোটে তোমরা নোট টেকিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করছিল 9 জন। তো আমরা 9 জনকেই পুরস্কৃত করার চেষ্টা করেছি। 9 জনই খুব সুন্দর করে নোট করেছ, কয়েকজনের নোট করা বেশি ভালো হয়েছে। তো আজকে যে ক্লাস নিব সেটারও নোট করবে, এটার উপরও একটা নোট টেকিং চ্যালেঞ্জ থাকবে এবং পুরস্কারের ব্যবস্থা থাকবে। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আজকে ক্লাসটা শুরু করি। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের জৈব রসায়ন 2, মানে আমাদের আগের দিন যেখানে শেষ করছিলাম তার পরবর্তী থেকে শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক পড়াবো। একটা টপিক হচ্ছে এর মধ্যে সমানুতা, এবং 2 নম্বর হচ্ছে জৈব যৌগের নামকরণ। নামকরণ এবং সমানুতা 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সমানুতা থেকে তো প্রশ্ন থাকবেই, সেটা ইন্টার পরীক্ষা হোক বা এমবিবিএস পরীক্ষা হোক, প্রশ্ন থাকবেই অবশ্যই। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে সবাই একটু বই খাতাপত্র সাথে রাখবে এবং কলম খাতা অবশ্যই রাখবে, যে আমি কিছু লিখতে বললে সেটার জন্য লিখতে পারো। হয়তো তোমাদেরকে কিছু সলভ করতে দিব, তখন অ্যান্সার বললে তোমাদেরকে খাতায় লিখে সেটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে? নামকরণ আসলে খাতায় লেখা ছাড়া মানে মুখে মুখে মনে রাখাটা একটু সিস্টেমটা কঠিন হয়ে যায়। হয়তো যারা নতুন করে শিখতেছো, অনেকেই আছো যারা আগেই শিখছো, তারপরেও নতুন করে শেখো বা আমার সাথে একটু মিলায় দেখো, যে হয়তো তোমার জন্য আরও একটু ইজি হবে আর কি বিষয়গুলো। ঠিক আছে? আচ্ছা, তো নামকরণে যাওয়ার আগে 2টা জিনিস সম্পর্কে একটু শিখবো। একটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, আর একটা হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে? একটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, আরেকটা হচ্ছে কার্যকরীমূলক। দেখো, কার্যকরীমূলকটা হচ্ছে যে পরমাণু বা পরমাণু গুচ্ছ কোনো যৌগের মধ্যে বিদ্যমান থেকে সেই যৌগের বিক্রিয়া যে কী ধরনের হবে এটা নির্দিষ্ট করবে, অর্থাৎ তার ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী। তার মানে কার্যকরীমূলক হচ্ছে সেটা একটা পরমাণু হতে পারে, যেমন সেটা হতে পারে কোনো একটা হ্যালোজেন, সেটা হতে পারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে একটা পরমাণু হতে পারে, অথবা সেটা হতে পারে কোনো পরমাণু গুচ্ছ, যেমন মনে করো COOH। এইখানে দেখো আমার 3 ধরনের পরমাণু আছে, টোটাল পরমাণু আছে 4টা। তাহলে এই যে পরমাণু বা পরমাণু গুচ্ছ যারা কোনো যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের বিক্রিয়াকে নির্ধারণ করবে, যে বিক্রিয়া কী ধরনের হবে। যেমন আমরা জানি COOH থাকা মানে সে হচ্ছে অ্যাসিড, সে অম্ল ধর্মের প্রকাশ পায়। ঠিক আছে? তাহলে বিক্রিয়া প্রকাশ করবে, এবং তাহলে এরা কি করবে, কোনো বিক্রিয়া কী ধরনের বিক্রিয়া হবে সেটা প্রকাশ করবে। এবং 2 হচ্ছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী। ঠিক আছে? তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী সম্পর্কে একটা ব্যাখ্যা দিবে। খেয়াল করো, যারা অ্যাসিড তাদের একটা ভৌত ধর্ম থাকবে, তাদের একটা রাসায়নিক ধর্ম মানে কি, তারা কী ধরনের বিক্রিয়া করে সেটা। ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাটা তোমরা কিন্তু জ্ঞানমূলকের মধ্যে পাবে। ঠিক আছে? এটা জ্ঞানমূলকের মধ্যে থাকবে, হয় কার্যকরীমূলক আসবে, না হলে সমগোত্রীয় শ্রেণী আসবে। ঠিক আছে?
তাহলে কার্যকরীমূলক হচ্ছে পরমাণু বা পরমাণুগুচ্ছ যারা কোনো যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের বিক্রিয়া সম্পর্কে ধারণা দিবে এবং ভৌত রাসায়নিক ধর্মাবলী কেমন হবে সেটা সম্পর্কে আইডিয়া দিবে, তারাই হচ্ছে আমাদের কার্যকরীমূলক। ঠিক আছে, এই সংজ্ঞাটা পরীক্ষা আসার মতো একটা সংজ্ঞা। আচ্ছা, খেয়াল করো, এই যে কার্যকরীমূলক আছে, আমরা তো বিভিন্ন ধরনের কার্যকরীমূলক পড়ি, তাই না? আচ্ছা, কেউ একটু আমাকে অ্যাসিড অ্যানহাইড্রাইড এটার কার্যকরীমূলকটা একটু লিখে দাও তো, দেখি সবাই একটু ট্রাই করো। অ্যাসিড অ্যানহাইড্রাইড। আচ্ছা, খেয়াল করো, এটা হচ্ছে অ্যালকেনের জন্য আমরা বলি, তবে মনে রাখতে হবে অ্যালকেনের কিন্তু কোনো কার্যকরীমূলক নেই। তাহলে কোনটার কোনো কার্যকরীমূলক নাই? সেটা হচ্ছে অ্যালকেন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে কোনো কার্যকরীমূলক থাকবে না। শুরু হবে কোথা থেকে? অ্যালকিন থেকে অথবা অ্যালকাইন থেকে। সেটা অ্যালকিন থেকে হবে বা অ্যালকাইন থেকে। আমরা জানি এটা কি, এটা হচ্ছে অ্যালকিনের কার্যকরীমূলক। এটা কি? এটা হচ্ছে অ্যালকাইনের কার্যকরীমূলক। ওইসটা কি? অ্যালকোহলের কার্যকরীমূলক। এটা কি? অ্যালডিহাইডের কার্যকরীমূলক। এটা কি? কিটোনের কার্যকরীমূলক। এটা ইথারের। তাহলে খেয়াল করো, এই যে দেখো অ্যালকোহল, অ্যালডিহাইড, এরা কিন্তু সব একযোজী, কিন্তু কিটোন এবং ইথার এরা কিন্তু দ্বিযোজী। দেখো এদের দুই সাইডেই আছে, অর্থাৎ আমি দুই সাইডেই চাইলে পরমাণু বা পরমাণুগুচ্ছ বসাইতে পারবো, মানে মূলকটা আমি দুই সাইডেই বসাইতে পারবো। তাহলে কিটোন এবং ইথার এরা হলো দ্বিযোজী কার্যকরীমূলক। অপরদিকে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড এরা সবাই একযোজী কার্যকরীমূলক। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন করেছিলাম, হ্যাঁ, তানভীর শাহরিয়ার, থ্যাংক ইউ, সঠিক উত্তর। তো এই অ্যাসিড অ্যানহাইড্রাইড এটা কিন্তু একটা জটিল, এটা আসলে একটা জটিল। দেখো, এটা আসলে কি অ্যাসিডের একটা জাতক। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক হচ্ছে COOH। এখন এদের এই OH এদেরকে যদি প্রতিস্থাপন করা যায়, প্রতিস্থাপন করলে কি হয়? বিভিন্ন জাতক তৈরি হয়। সেই জাতকগুলো হতে পারে অ্যাসিড হ্যালাইড। হ্যালাইড মানে কি? এই ওইসটা সরে যে সেখানে একটা হ্যালোজেন আসবে, তাহলে সেটা হলো অ্যাসিড হ্যালাইড। হতে পারে অ্যাসিড অ্যামাইড। সেক্ষেত্রে কি হবে? অ্যামাইড মানে কি? অ্যামিনোমূলক। অ্যামাইড মানে অ্যামিনোমূলক, অর্থাৎ অ্যাসিডের যে দুইটা COOH ছিল সেটা কি হবে? সরে যাবে। কার মাধ্যমে? অ্যামোনিয়ার মাধ্যমে সরে যেয়ে কি হবে? NH2 চলে আসবে। তাহলে হয়ে গেল অ্যাসিড অ্যামাইড। তারপরে দেখো একটা আছে অ্যাস্টার। অ্যাস্টার মানে কি? যখন একটা অ্যাসিড, মনে করো এই হচ্ছে আমাদের অ্যাসিড, এর সাথে যখন অ্যালকোহল বিক্রিয়া করে তখন এখানে কি C আছে না একটা, সেই সিটা এর সাথে এসে যুক্ত হয়, এই হাইড্রোজেনটা এর সাথে মিলে পানি তৈরি করে। তাহলে এখান থেকে OH সরে, এখান থেকে হাইড্রোজেন সরে, মিলে তৈরি হয় পানি। তাহলে এই যে CO এখানে এসে বসে যায়, তাহলে হয়ে যাচ্ছে কি? দেখো COO, এই যে এখানে যে অ্যালকাইল মূলকটা ছিল সেটা এখানে বসে যাবে, তাহলে COOR। ঠিক আছে, COOR। ঠিক আছে, COOR, এটা হচ্ছে অ্যাস্টার। এখন আসা লাস্ট যেটা আমি প্রশ্ন করেছিলাম, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা কি হবে? এটা একটু জটিল। এগুলো তাহলে দেখো, তাহলে এই চারটা, এক হচ্ছে অ্যাসিড হ্যালাইড, দুই হচ্ছে অ্যাসিড অ্যামাইড, তিন হচ্ছে অ্যাস্টার, এবং এই যে চার অ্যাসিড অ্যানহাইড্রাইড, এরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এরা কি? কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। তার মানে এরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে। তাহলে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার এবং
অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে আসলে আমরা অ্যানহাইড্রাইডটা একটু শিখি যে এটা কিভাবে, মুখস্থ থাকলে তো বলা যায়, কিন্তু একটু বের করে দেখি যে আসলে বিষয়টা দেখতে কেমন হয়। দেখো, অ্যানহাইড্রাইড এর মানে কি? অ্যানহাইড্রাইড মানে হচ্ছে পানি শুষে নেওয়া। অর্থাৎ যে যৌগ কোনো বিক্রিয়া থেকে পানি শুষে নিতে পারে, অর্থাৎ পানিটাকে সে নিজে নিয়ে নেবে, তখন তাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, মানে সরি, শুষে নেওয়ার ফলে যেটা তৈরি হয় আর কি, শুষে নেয় যেটা না, শুষে নেওয়ার ফলে যেটা তৈরি হয়। যে হচ্ছে শুষে নেয় তাকে বলে নিরোধক, যে হচ্ছে শুষে নেয় তাকে বলে নিরোধক, আর শুষে নেওয়ার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড। ওকে, তাহলে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে CH3COOH, তাহলে এটা একটা অ্যাসিড। হ্যাঁ, এর থেকে যখন আরেকটা অ্যাসিড এরকম আসবে, একটু যদি ভেঙে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এর সাথে আরেকটা অ্যাসিড মূলক আসলো, অর্থাৎ দুইটা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড একসাথে আসলো। এই বিক্রিয়ায় আমি একটা জিনিস যোগ করব, H2SO4, একেই বলা হবে নিরোধক। মানে এই যৌগটা এই যৌগ থেকে পানি বের করে নিতে পারে। তাহলে কি হচ্ছে, সালফিউরিক অ্যাসিড এখান থেকে দেখো, এখানে OH মূলক আছে, এখানে হাইড্রোজেন আছে, তার মানে কি এই দুইটা মিলে পানি বের হওয়া সম্ভব। তাহলে যদি পানি বের হয়ে যায় তখন কি হবে, এরা এসে এদের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে যুক্ত হলে দেখো তো জায়গাটা কি দাঁড়াচ্ছে, এই দেখো আমি একটু মুছে দিই, এই, তাহলে কি হলো, এটার সাথে এটা লাগাই দিলাম, এই, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, CO, এখানে একটা O, এখানে C, উপরে একটা O, এই যে এইটুকু CO হচ্ছে এইটা, এইটুকু CO হচ্ছে এইটা, আর এই যে মাঝখানের O হলো এইটা, এই হচ্ছে আমার সেই অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। এটাকে কিভাবে বলা যেতে পারে, দুইটা সিওর মাঝখানে একটা ও, তার মানে খেয়াল করো, এই যে একটা সিও, মাঝখানে একটা ও, এই পাশে একটা সিও, এই, তার মানে দুইটা কার্বনিল মূলকের মাঝখানে একটা ইথার মূলক। তাহলে এটা হচ্ছে কার্বনিল মূলক, এর মাঝে হচ্ছে ইথার মূলক, দিয়ে দিলেই হয়ে যাবে আমার অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। এটাকে আমি সংক্ষেপে এইভাবেও লিখতে পারি, CO2O। ওকে, বোঝা গেল? তাহলে দুইটা কিটোন মূলক অর্থাৎ কার্বনিল, তার মাঝখানে থাকবে একটা ইথার মূলক। ঠিক আছে, যাই হোক, অনেকেই অ্যান্সার করেছো। শাকিল মুন্সি, থ্যাংক ইউ। এটা একটু কঠিন, এটা অনেকে আসলে পড়েও না বা খেয়ালও করে না যে এটাকে অ্যাসিড অ্যানহাইড্রাইড বলে। ঠিক আছে, তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইডটা কি, এটা হচ্ছে কোনো যৌগ থেকে পানি বের হয়ে গেলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, তাহলে এই টপিকটা আমাদের শেষ হলো। তাহলে এই যে কার্যকরী মূলক, কোন কার্যকরী মূলকটা কেমন, এই প্রশ্ন পরীক্ষায় আসবেই। পরীক্ষা যদি সহজ প্রশ্ন করে তাহলে আসবে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটি, অথবা অ্যাসিডের কার্যকরী মূলক কোনটি। কিন্তু যদি কঠিন প্রশ্ন করে তখন আসবে এইগুলা, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার, এগুলোর কার্যকরী মূলক কেমন। ঠিক আছে, এই জন্য আমাদেরকে সবগুলোই জানতে হবে। ওকে, আচ্ছা, তোমরা আমাকে একটু লিখে দাও তো, একটা লিখবে সায়ানাইড। সায়ানাইড এই যৌগটার, মানে এই যে মূলকটা, সরি, এই মূলকটার কার্যকরী মূলক দেখাও, মানে এই জিনিসটার কার্যকরী মূলকটা দেখতে কেমন একটু লিখে দেখাও। এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে এটা একই সাথে অজৈব যৌগও হতে পারে, জৈব যৌগও হতে পারে। অজৈব যৌগ হতে গেলে কি হতে হবে, পাশে একটা ধাতু থাকতে হবে, আর যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে হয়ে যাবে জৈব যৌগ। ঠিক আছে, একটু লিখে দেখাও। CN, থ্যাংক ইউ। কে লিখেছো, রুম্মান রাকিব, থ্যাংক ইউ। ঠিক আছে, সায়ানাইড, CN, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কার্যকরী মূলকটা কী জিনিস এবং কি কি কার্যকরী মূলক আছে। এই থেকে একটু বলে দেই,
কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম বলে একটা কথা আছে। কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম, এই ক্রমে সবার উপরে হচ্ছে COOH। আচ্ছা, বইতে অনেক বড় একটা ছক আছে, আমরা এতগুলো পড়বো না, আমি কয়েকটা লিখে দিচ্ছি, সেগুলো একটু দেখো। তাহলে সবার প্রথমে হচ্ছে অ্যাসিড, তাহলে সবার প্রথমে কে? সে হচ্ছে অ্যাসিড। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সে হলো সায়ানাইড। তাহলে সবার উপরে হলো অ্যাসিড, তারপরে হচ্ছে সায়ানাইড। এরপরে আমরা যেটা মনে রাখবো সে হচ্ছে অ্যালডিহাইড, এরপরে মনে রাখবো কিটোন। তাহলে কিটোন থেকে অ্যালডিহাইড বেশি সক্রিয়, এটার অর্থ হচ্ছে কে বেশি সক্রিয় সেটা। সবার চেয়ে সক্রিয় হচ্ছে আমাদের অ্যাসিড, এরপরে সায়ানাইড, তারপর অ্যালডিহাইড, তারপর কিটোন। অ্যালডিহাইড আর কিটোনের সক্রিয়তার ক্রম এটা আমরা পরে যখন অ্যালডিহাইড কিটোন শিখবো তখন আবার ভালোভাবে জানবো। আচ্ছা, এরপরে কি? অ্যালকোহল। খেয়াল করো, মনে রাখার একটা সিস্টেম হচ্ছে, দেখো COOH, তো এই দেখো COOH, তার মানে সিওটা আগে আসবে, OH-টা পরে যাবে। অনেক সময় CO আর OH অ্যালকোহলের মধ্যে একটু কনফিউশন লাগতে পারে যে কোনটা আগে হবে। তাহলে আগে অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যালকোহল। ওকে, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের 231। তার মানে কি? তার মানে হচ্ছে দ্বিবন্ধন, তারপর ত্রিবন্ধন, তারপর একক বন্ধন। ঠিক আছে, 231। এরকম কয়েকটা সূত্র আছে। 213 আছে ক্ষারের ক্ষেত্রে, 321 আছে কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে বা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে, SN2 এর ক্ষেত্রে হলো 123 বা কার্বন আয়ন নেগেটিভ যেটা আর কি। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে 231। ওকে, মনে থাকবে। তাহলে এই কটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে: অ্যাসিড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, তারপর 231। শেষ। ঠিক আছে, তোমরা যে ইংরেজিতে পড়ার সময় আমরা তো পড়ে থাকি, তাই না? ওই যে তুমি সেও আমি, আমি তুমিও সে, যখন নিজের উপর ঘাড়ে চাপ নেওয়া হয় তখন 123, মানে দোষ স্বীকার করলে খারাপ কিছু, তখন 123কে আমরা লিখি। ঠিক আছে, তাহলে অগ্রগণ্যতার ক্রমটা আমরা বুঝলাম। এবার আসো সমগোত্রীয় শ্রেণী। আগের দিন তোমাদের ক্লাস করতে একটু ডিস্টার্ব হয়েছিল, যে আমাদের ক্লাসটা 4টা ভাগে নেওয়া লাগছিল, এই জন্য আজকে আগে থেকে এরোপ্লেন মোডে নিয়ে রাখছি যাতে ক্লাস করতে অসুবিধা না হয় আর বারবার যাতে ফোন না আসে। আচ্ছা, তাহলে এবার সমগোত্রীয় শ্রেণী, এটাও কিন্তু জ্ঞানমূলকে আসার মতো একটা টপিক। ডেফিনেশনটাও অনেক বড়, তবে আমরা ডেফিনেশন হিসেবে না লিখে আমরা পয়েন্ট আকারে লিখব। যে 1 নম্বরে লিখব যে এদের একটা সাধারণ সংকেত থাকবে। তাহলে এদের কি থাকবে? একটি সাধারণ সংকেত থাকবে। যেমন আমরা জানি অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেতটা কি? CnH2n+2। আচ্ছা, আমাকে একটু অ্যালকাইনের সাধারণ সংকেতটা লিখে দেখাও তো। অ্যালকাইন, অ্যালকাইনের সাধারণ সংকেতটা কি হবে একটু লিখে দেখাও। ঠিক আছে, আচ্ছা, এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরে গেলে যে আয়নটা তৈরি হবে তার নাম হলো এইটা। তুমি অ্যাসিড বলো, তুমি মানে তুমি অ্যালকোহল বলো, তুমি অ্যালডিহাইড বলো, কিটোন বলো, সব কিছু এর সাথেই জড়িত। যেমন অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করি? এখানে COOH লাগাই দিই। তারপরে অ্যালকোহল হলে কি করি? OH লাগাই দিই। অ্যামিন হলে কি করি? NH2 লাগাই দিই। অ্যালকাইল হ্যালাইড হলে কি করি? হ্যালোজেন লাগাই দিই। তার মানে সব কিছুই অ্যালকাইল মূলকের সাথেই জড়িত। ঠিক আছে, আচ্ছা, গুড। রোমান আর তানভীর শাহরিয়া, তোমরা দুইজন ভালো অ্যান্সার করতেছো, বাকিরাও একটু অ্যান্সার করো দেখি। শ্রাবন্তী, নাজিয়া, নাফি, হ্যাঁ সবাই ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে অ্যালকাইন হচ্ছে CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইন। আর CnH2n, এটা হচ্ছে কি? অ্যালকিন।
দেখো বানানের পার্থক্য দেখো, অ্যালকেন ANE এ, অ্যালকিন ENE, মানে এর জায়গায় একটা ই চলে আসছে, এইটুকু পার্থক্য। এটার ক্ষেত্রেও তাই, অ্যালকাইনের ক্ষেত্রে পার্থক্যটা শুধু ওয়াই চলে আসছে। তাহলে যদি এ থাকে সেটা হলো অ্যালকেন, ই থাকলে সেটা হচ্ছে অ্যালকিন, ওয়াই থাকলে সেটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, ওকে। আর বাকিগুলো তো আমরা বুঝলাম, তবে এখানে একটা সাধারণ সংকেত আমাকে একটু মনে রাখতে হবে, যেটা আসলে বইতে সরাসরি লেখা নেই। আচ্ছা একটু বলি তার আগে, খেয়াল করো এই যে যে সাধারণ সংকেতটা, বলতো এটা দিয়ে কাদেরকে বোঝানো হয়? শুধু কি অ্যালকিনকে বোঝানো হয়, নাকি আর কাউকেও বোঝানো সম্ভব বলতো? তোমাকে যদি আমি দিয়ে দেই যে C3H6, এটা থেকে আমি কি কি সমাণু লিখতে পারি, মানে কি কি যৌগ আমার, মানে কি কি মৌল, কি কি যৌগ বানানো সম্ভব এটা থেকে, তাহলে আমরা কি কি করব? তাহলে একটা হচ্ছে আমাদের অ্যালকিন, আর কি কোনোটা বানানো যায় বলো তো? একটু ভেবে চিনতে বলো। এই সংকেত যদি আমাকে দেওয়া থাকে তাহলে আমি এটা থেকে অ্যালকিন ছাড়া আর কি কিছু বানাতে পারবো? এটা হচ্ছে আমার অ্যালকিন, তাই তো? এটা ছাড়া আর কিছু বানানো সম্ভব এই সংকেত দিয়ে? বলো আর কোনটা কি বানানো সম্ভব? কই কারো তো কোনো কমেন্ট দেখি না। আচ্ছা তাহলে দেখ আমি বলে দিই, আরেকটা জিনিস বানানো সম্ভব, তার নাম হচ্ছে, আগের দিন আমরা পড়ছিলাম না, কার্বোসাইক্লিক যৌগ, অ্যালিসাইক্লিক, এই সেই সাইক্লো অ্যালকেন তৈরি করা সম্ভব। তাহলে কি তৈরি করা সম্ভব? সাইক্লো অ্যালকেন। ঠিক আছে, সাইক্লো অ্যালকেন। দেখো কিভাবে, এই যে এটা দেখো, আমরা যদি হাইড্রোজেন হিসাব করি, এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে দেখো C3H6, অর্থাৎ এই সংকেত দিয়ে আমি অ্যালকিনের পাশাপাশি সাইক্লো অ্যালকেনও বানাতে পারি। ঠিক আছে, অ্যালকিনের পাশাপাশি সাইক্লো অ্যালকেনও বানানো সম্ভব। ঠিক একইভাবে CnH2n-2, এই সংকেতটা দিয়ে আমরা যেমন অ্যালকাইনকে বুঝি, মনে করো আমি এটা দিলাম, ওকে, তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি? এটা দিয়ে আমরা অ্যালকিনকে বুঝি, অ্যালকাইন। এই সংকেত দিয়ে আমরা কাকে বুঝি? অ্যালকাইনকে বুঝি। একইভাবে সাইক্লো অ্যালকিনও হতে পারে, সাইক্লো অ্যালকিন। এইখানে একটা দ্বিবন্ধন দিয়ে দাও, এই যে হাইড্রোজেন কমে যাবে, হয়ে গেল। তাহলে এটা থেকে আমার সাইক্লো অ্যালকিনও হতে পারে, আবার অ্যালকাইনও হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, আরেকটা হতে পারে ডাইন। হ্যাঁ, শ্রাবন্তী লিখেছ সাইক্লো যৌগ, গুড। তাহলে এই সংকেত দিয়ে, যেমন একটু আগে আমরা যেটা দেখলাম CnH2n, এটা দিয়ে আমাদের অ্যালকিন হতে পারে, আবার সাইক্লো অ্যালকেনও হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যালকিন হতে পারে। হ্যাঁ, দীপচয়ন, আশফিয়া, ওরাও সবাই অ্যালকাইনের সঠিক অ্যান্সার করছে, মাধুর্য, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো এইটা দিয়ে যেমন অ্যালকিন হতে পারে, আবার সাইক্লো অ্যালকেন হতে পারে। ঠিক আছে, ঠিক একইভাবে এটা দিয়ে অ্যালকাইন হতে পারে, সাইক্লো অ্যালকিন, আরেকটা হতে পারে ডাইইন। আরেকটা কি হতে পারে? ডাইইন। বুঝতে পারো ডাইইন মানে কি? ডাইইন মানে হচ্ছে ডাবল দ্বিবন্ধন। কেমন? মনে করো এই সংকেতটা দেওয়া আছে, আমি কি করবো, এই যে হয়ে গেল, এটাকে বলা হবে ডাইইন। ডাই মানে হচ্ছে দুইটা, আর ইন মানে দুইটা দ্বিবন্ধন। তাহলে ইন মানে হচ্ছে দ্বিবন্ধন, আর ডাই মানে দুটো, দেখো দুটো দ্বিবন্ধন আছে, এই জন্য এটাকে বলা হয় ডাইইন। ওকে, তাহলে এই সংকেত দিয়ে সহজভাবে বোঝা হয় অ্যালকাইন, আরেকটা হতে পারে ডাইইন, অর্থাৎ দুটো দ্বিবন্ধন থাকতে পারে। ঠিক আছে,
এই গেল। তাহলে সাধারণ সংকেত কোনটা কার এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে কিন্তু সৃজনশীল হবে তোমাদের। এই যে সাধারণ সংকেত দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে, অর্থাৎ স্টেম হবে। স্টেম উদ্দীপকের শুরুটাই থাকবে সাধারণ সংকেত দিয়ে, ঠিক আছে? এই জন্য বুঝতে হবে আগে। ওকে, এবার খেয়াল করো। আচ্ছা, আরেকটা সাধারণ সংকেত নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এইটা। দেখো, আগে কিন্তু আমি অক্সিজেনকে যোগ করি নাই। দেখো, আমি এখানে দুইটা সাধারণ সংকেত লিখছি। কেউ একটু বলো তো যে উপরের সাধারণ সংকেত দিয়ে কাদেরকে বোঝানো যায়, এবং নিচের সাধারণ সংকেত দিয়ে কাদেরকে বোঝানো যায়? ঠিক আছে, দেখি লেখো একটু যে এটা দিয়ে আমরা কাকে কাকে প্রকাশ করতে পারি। মনে করো তোমাকে আমি বলে দিলাম যে মনে করো C3H8O, এই সংকেত দিয়ে তুমি আমাকে দুটো কার্যকরী মিলক বিশিষ্ট যৌগ তৈরি করে দেখাও। গুড, মোহাম্মদ আশরাফুল ইসলাম, থ্যাংক ইউ। তাহলে এই যে সংকেতটা CnH2n+2O, এটা দিয়ে আমরা দুইজনকে বুঝি, দুই গোত্রের। সে হতে পারে অ্যালকোহল, সে হতে পারে ইথার। এই যে এটা গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ হচ্ছে কার্যকরী মূলক সমানতার জন্য। এটা গুরুত্বপূর্ণ কিসের জন্য? কার্যকরী মূলক সমানতার জন্য। খেয়াল করো। আচ্ছা, অক্সিজেনটা যদি আমরা বাদ দিই, মনে করো অক্সিজেনটা বাদ, তাহলে এই যে সংকেতটা, এটা কার সংকেত ছিল? সংকেতটা ছিল অ্যালকেনের সংকেত। কার সংকেত? অ্যালকেন। তাহলে অ্যালকেন মানে কি? সব একক বন্ধন, তাই তো? এটা নিয়ে তো ক্লিয়ার। অ্যালকেন মানে কি? সেখানে সিঙ্গেল বন্ড, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। তাহলে খেয়াল করো, অ্যালকোহল আর ইথার, এদের মধ্যে কি কোনো দ্বিবন্ধন আছে কোথাও? এই যে মনে করো এই যে সংকেতটা আমি লিখছি, আমার দরকার অক্সিজেন। তাহলে অক্সিজেনটা থাকে কোথায় কোথায়? সেটা অ্যালকোহলেও থাকতে পারে, সেটা ইথারেও থাকতে পারে। তাহলে দেখো, আমি সংকেতটা লিখে দেখি। তাহলে দেখো C3H8O, তার মানে 3 দুগুণে 6, তার থেকে 2 বেশি। তার মানে এইটাকে ফলো করে। এটাকে যদি ফলো করে তাহলে দুটো সংকেত আমরা কি লিখতে পারি? একটা লিখতে পারি অ্যালকোহল। তাহলে দেখো অ্যালকোহলটা কি হবে? যেহেতু 3টা কার্বন, এই জন্য 3টা কার্বন দিয়ে তার সাথে OH যোগ করে দিলাম, হয়ে গেল। আর যখন ইথার লিখব, ইথারে আমরা কি বলছিলাম? অক্সিজেন থাকে, অক্সিজেনের দুই পাশে 2টা হাত। দুই পাশে 2টা হাত আমরা অ্যালকাইল মূলক দিয়ে পূর্ণ করে দিলাম, হয়ে গেল একটা অ্যালকোহল, আর একটা হয়ে গেল ইথার। বুঝতে পারছি? তাহলে সুমাইয়া সাবরিন, থ্যাংক ইউ। অ্যালকোহল, তবে অ্যালকোহলের সাথে আরেকটা মনে রাখবে, ইথার। অ্যালকোহল এবং ইথার, এই দুইটাই হচ্ছে আমার কার্যকরী মূলক সমানতা। ওকে, তাহলে এটা জানলাম CnH2n+2O+2। এবার আসো আরেকটা লিখি, সেটা হচ্ছে CnH2nO। CnH2nO, এটা দিয়ে কাকে বোঝানো যায় বলো? আগেরটা ছিল অ্যালকোহল, মানে অ্যালকেন, এই জন্য তৈরি করছিলাম অ্যালকোহল ইথার। কিন্তু এবারের যে সংকেতটা, সেটা হচ্ছে অ্যালকিনের সংকেত। এই যে CnH2n, এটা কি? অ্যালকিন। তাহলে বলো তো এটা থেকে কি কি বানানো যাবে? তাহলে বলো যে CnH2nO, এটা থেকে আমরা কি কি সংকেত বানাতে পারবো, বা কোন কোন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ তৈরি করা যাবে? ঠিক আছে, না ভাই এত কঠিনের দিকে যাব না। রুমান রাকিব বলেছো অ্যালাইল অ্যালকোহল। না ভাই এত দূর কঠিনে যাব না, সহজভাবে বলবো আমরা। মানে দ্বিবন্ধন এখানে আনবো না, অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং মানে অ্যালকোহলের দ্বিবন্ধন আমরা নিয়ে আসবো না, আমরা দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ যেগুলো আছে সেগুলো আনবো। যেমন সেটা হতে পারে অ্যালডিহাইড, সেটা হতে পারে কিটোন। কারণ আমরা জানি অ্যালডিহাইড কিটোনের মধ্যে কি থাকে? এই যে এরকম একটা সিও মূলক থাকে। অ্যালডিহাইড কিটোনের মধ্যে কি থাকে? সিও মূলক থাকে। তাহলে আমার এই যে দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন আছে কোথায়? অ্যালডিহাইড এবং
কিটোন। তাহলে আমার সেভাবে দুটো যৌগ বানাইতে হবে। তাহলে একটু খেয়াল করো, এটা মুছে দেই। তাহলে আমি বললাম কি CnH2nO। তাহলে এই সংকেতটা দিয়ে আমরা কি বলতে পারি, অ্যালডিহাইড, আর এটা হলো কিটোন। এটাও কিন্তু এক ধরনের কার্যকরীমূলক সমানতা। তাহলে আগে শিখলাম অ্যালকোহল ইথার, আর একটা হতে পারে অ্যালডিহাইড কিটোন। মানে কি, আমার অ্যালডিহাইড দেওয়া থাকলে আমি কিটোন বানাইতে পারবো, আবার অ্যালকোহল দেওয়া থাকলে ইথার বানাইতে পারবো। তার মানে কি, একটা থেকে আরেকটা কার্যকরীমূলকে চলে যেতে পারতেছি। এই জন্য এটাকে বলা হয় কার্যকরীমূলক সমানতা। ওকে, তাহলে দেখো একটা সংকেত লিখি আমরা। মনে করো এইটা C3H6O। তাহলে বলো তো এর থেকে যে যে সংকেতগুলো হবে সেগুলো কি কি হবে? দেখো, এটা হলো অ্যালডিহাইড, আর এটা হলো কিটোন। তাহলে একটা হতে পারে অ্যালডিহাইড, হ্যাঁ সুমাইয়া সাবরিন, থ্যাংক ইউ। কিটোন আর অ্যালডিহাইড। তাহলে এটা থেকে আমরা অ্যালডিহাইড বানাতে পারি, আবার কিটোন বানাতে পারি। হয়তো এখন একটু কঠিন লাগতেছে যে ভাই এগুলো আপনি কীভাবে লিখতেছেন, নামকরণে আসে তাহলে দেখলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট ছিল যে এদের একটি সাধারণ সংকেত থাকবে, সেটা সম্পর্কে আমরা বললাম। ঠিক আছে, আর ক্লাসের কোনো জায়গায় না বুঝলে পরবর্তীতে আবার কি করবে, যখন ক্লাসটা করবে তখন একটু ব্যাকে এসে পজ করে একটু আবার দেখে আবার পজ করবে, এইভাবে। অনলাইন ক্লাসের এটা একটা সুবিধা আছে যে মানে সরাসরি ক্লাস করলে তো মনে করো আমি একবার বললাম শেষ, কিন্তু এখানে হলে কী হবে যে তুমি যেটা বুঝতেছো না তুমি সেটা আবার রিমাইন্ড করে আবার দেখতে পারবা, আবার তাহলে জায়গাটা বুঝতে পারবে, বারবার দেখতে পারবা জায়গাটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম পয়েন্ট ছিল একটা সাধারণ সংকেত থাকবে, সেটা আমি বুঝলাম। 2 নম্বর পয়েন্ট, নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। তাহলে নির্দিষ্ট কার্য, যেমন মনে করো আমি যখন অ্যালকোহল নিয়ে কথা বলবো তখন OH হিসেবে থাকবে, যখন অ্যালডিহাইডের কথা বলবো তখন CHO থাকবে, অ্যাসিডের কথা বললে COOH থাকবে। তার মানে সবসময় একটা নির্দিষ্ট কার্যকরীমূলক গ্রুপকে নিয়েই আমরা চিন্তা করব। 3 নম্বর পয়েন্ট, এদের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। কোন মূলক? মিথিলিন। আগে দিন একটা সংকেত আমরা শিখছিলাম, মিথিলিন ক্লোরাইড। একটু লিখে দেখাও তো আমাকে, মিথিলিন মূলক কোনটা? মিথিলিন মূলক, মিথিলিন। তাহলে দেখো এদের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। কিভাবে সেটা? মনে করো এটা হচ্ছে আমাদের মনে করো প্রোপেন। তাহলে এর থেকে যখন আমরা একটা কার্বন বাড়াবো তখন সংকেতটা কি দাঁড়াবে? এটা হলো বিউটেন। যদি এর আগেরটায় যায় তাহলে কি আসবে? ইথেন। তাহলে খেয়াল করো, ইথেন থেকে যখন প্রোপেনে গেলাম তখন কি বাড়লো আমার এখানে? ইথেন থেকে যখন প্রোপেনে গেলাম তখন বাড়লো CH2। আবার যখন প্রোপেন থেকে বিউটেনে গেলাম তখন আবার কি বাড়লো? আরেকটা CH2। তার মানে কি বাড়তেছে প্রতিবার? মিথিলিন মূলক বাড়তেছে। তাহলে কিসের পার্থক্য থাকবে? মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। থ্যাংক ইউ যারা অ্যান্সার করছো, কিবিডিয়া, তানভি শাহরিয়া, শ্রাবন্তী, থ্যাংক ইউ। তাহলে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। ওকে, 4 নম্বর পয়েন্ট। তাহলে প্রথমটা আমরা জানলাম একটা সাধারণ সংকেত থাকবে। 2 নম্বরে কি? একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। 3 হচ্ছে তাদের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। 4 হলো এদের রাসায়নিক ধর্ম একই হবে। রাসায়নিক ধর্ম একই কেন বলো তো? কারণ রাসায়নিক ধর্মটা নির্ভর করে কার্যকরী মূলকের উপর। তাহলে কার্যকরী মূলক যদি একই হয় তাহলে তো তারা একই বিক্রিয়া করবে, কিন্তু তাদের কোন ধর্মটায় পার্থক্য হবে বলো তো? পার্থক্য হবে ভৌত ধর্মের উপর। কারণ স্বাভাবিকভাবে
কার্বন সংখ্যা যখন বাড়বে তখন ভরটা বেড়ে যাবে, আর ভরটা বাড়া মানে কি হবে, ভ্যান ডের ওয়ালস বলটা বেড়ে যাবে। আমরা জানি জৈব যৌগের ক্ষেত্রে মানে সমযোজী যেগুলা, সমযোজীর ক্ষেত্রে কি বলা হয়, তাদের বন্ধন গঠনের কারণটা হচ্ছে সমযোজী বন্ধন এবং সেখানে ভ্যান ডের ওয়ালস বলটা কার্যকরী থাকে। কোন বল? ভ্যান ডের ওয়ালস বল। ঠিক আছে, তাহলে ভ্যান ডের ওয়ালস বল, তাহলে ভ্যান ডের ওয়ালস বল হচ্ছে আকার যত বড় হবে ভ্যান ডের ওয়ালস বল তত বেশি হবে। তার মানে কি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, তাহলে ইথেনের যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে তার থেকে প্রোপেন আরও বেশি হবে, তার থেকে বিউটেন আরও বেশি হবে। তার মানে যত ভর বাড়বে তত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে। তার মানে কি, ভৌত ধর্ম পরিবর্তনশীল। এই জন্য দেখা যায় অ্যালকেনের ক্ষেত্রে C1 থেকে 4 এরা কিন্তু গ্যাস। C1 থেকে 4 এরা হচ্ছে গ্যাস। তারপর C15 থেকে 17 এরা হচ্ছে তরল। এরপরে সব কঠিন। কেন বলো তো? কারণ হচ্ছে ভর বেড়ে যাচ্ছে, তাই ভর যেহেতু বাড়তেছে এই জন্য ভ্যান ডের ওয়ালস বল বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এই জন্য উপরে গ্যাস ছিল আস্তে আস্তে তরল, তরল থেকে কঠিন হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ। তাহলে সমগোত্রীয় শ্রেণীতে কোন জিনিসটা আলাদা হবে সেটা হচ্ছে ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম কিন্তু একই হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা এমসিকিউ এর টপিক, যে অনেক জায়গায় দিতে পারে নিচের কোনটি সমগোত্র শ্রেণী সম্পর্কে সঠিক নয়। তাহলে সেখানে যদি বলা হয় যে ভৌত ধর্ম একই বা রাসায়নিক ধর্ম আলাদা, সেটা হবে অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, ওকে। তাহলে আমরা সমগোত্র শ্রেণীর টপিকটা শেষ করলাম। এইবার আমরা আসবো হচ্ছে নামকরণের মধ্যে। এবার আমরা কোথায় আসবো? নামকরণের মধ্যে আসবো। আমরা কার্যকরী মূলকগুলো শিখছি। এই যে কার্যকরী মূলক কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা কিন্তু নামকরণের ক্ষেত্রে লাগবে। বুঝতে পারছি? এটা কোথায় লাগবে? নামকরণের ক্ষেত্রে লাগবে। আচ্ছা, নামকরণ করতে গেলে সবাই খাতা নাও, খাতায় লিখতে হবে কিছু জিনিস। ঠিক আছে, লেখো জৈব যৌগের নামকরণের নিয়ম। আচ্ছা, জৈব যৌগের নামকরণের 3টা পদ্ধতি আছে। আচ্ছা, রাকিব একটা জিনিস প্রশ্ন করছে যে ভ্যান ডের ওয়ালস বলের বিষয়টা। শোনো, এই বলটা সাধারণত বিশুদ্ধ সমযোজী যৌগের মধ্যেই বিদ্যমান থাকে। তাহলে এটা কাদের মধ্যে থাকে? যারা বিশুদ্ধ সমযোজী যৌগ বা অপোলার সমযোজী যৌগ। 1 হতে পারে সেটা বিশুদ্ধ, 2 হতে পারে সেটা অপোলার, তাদের ক্ষেত্রেই এই বলটা কার্যকরী হয়। ঠিক আছে, এখন এই বলটা নির্ভর করে তার ওজন মানে ভরের উপর। যার ভর যত বেশি হবে এই ভ্যান ডের ওয়ালস বলের পরিমাণটাও তত বেশি হবে। এটা ডিটেলসে আমরা পরে যখন 3য় অধ্যায়ে পরবর্তী আমরা দেখবো তখন এটা নিয়ে বলবো, বিভিন্ন বন্ধন যখন আমরা শিখবো তখন। ঠিক আছে, তাহলে ভ্যান ডের ওয়ালস বলটা হচ্ছে ভরের উপর নির্ভর করে। যার ভর যত বেশি হবে ভ্যান ডের ওয়ালস বল তত বেশি হবে। তাহলে যার ভর যত বেশি তার ভ্যান ডের ওয়ালস বল তত বেশি। তাহলে একটা বল যদি বেশি হয় তাহলে তাকে তাপ দিলে সেটা কি সহজে ভাঙবে? সহজে ভাঙবে না। তাহলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য যার আকার ছোট তার ভ্যান ডের ওয়ালস বল কম, এই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তাই সে গ্যাস। যার আকার আস্তে আস্তে বড় হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অল্প অল্প করে বাড়তেছে, এই জন্য তখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অল্প অল্প বাড়ে বলে তখন আমার সেটা তরল হয়ে যায়। আস্তে আস্তে আরও বেশি হচ্ছে এই জন্য কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে আকার যত বড় হবে বা ভর যত বেশি হবে ভ্যান ডের ওয়ালস বল তত বেশি হবে। আর ভ্যান ডের ওয়ালস বল যত বেশি হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। অর্থাৎ সে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিনের দিকে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি জৈব যৌগের নামকরণ।
দেখো, জৈব যৌগের নামকরণের জন্য 3টা পদ্ধতি প্রচলিত আছে। আমরা সেই 3টা পদ্ধতি মিলে একটু শিখব। সেই পদ্ধতিগুলো হচ্ছে, প্রথমটাকে বলা হয় সাধারণ পদ্ধতি, বা ইংলিশে বলা হয় ট্রিভিয়াল। এটা হচ্ছে সাধারণ পদ্ধতি, মানে মানুষের মুখে মুখে যে নামে প্রচলিত। যেমন আমরা বলি ন্যাপথেলিন, যেমন আমরা বলি তুতে। তাই না? যে তুতে, তুতে তো আর রাসায়নিক নাম নয়, তুতে আমরা মানুষের লোকমুখে প্রচলিত নাম, অর্থাৎ যে নামে বাজারে পাওয়া যায়। তুমি যদি কোনো দোকানের কাছে যে বলো যে আমাকে 5 অণু পানি সমৃদ্ধ কপার সালফেট দেন, তাহলে উনি কিছু বুঝবে? উনি বলবে যে কোন পাগল আসছে আমার কাছে। তাকে কি বলতে হবে? তাকে বলতে হবে তুতে আমাকে দেন, কারণ সে তুতে নামেই পরিচিত। আমরা যারা কেমিস্ট্রি পড়ছি তারা নয় জানি যে এটার রাসায়নিক নাম হচ্ছে হাইড্রেটেড কপার সালফেট, যেখানে 5 অণু পানি থাকে আর কি। ঠিক আছে? তো তাহলে আমার যেখানে যেটা প্রয়োজন সেটা সেই নামে বলতে হয়। তাহলে আগে জৈব যৌগের বেশিরভাগ নাম এইভাবেই প্রচলিত ছিল, লোকমুখে যেটা প্রচলিত সেটাই। শুধু প্রচলিত না, এখনো পর্যন্ত আমরা সেই নামেই তাদেরকে চিনি। যেমন ইথিলিন, অ্যাসিটিলিন, ঠিক আছে, তারপর ফেনল, অ্যানিলিন, এগুলো সবই কিন্তু ট্রিভিয়াল নেম, অর্থাৎ সাধারণ নাম, অর্থাৎ মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যেভাবে চলে আসছে। ঠিক আছে? 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের উদ্ভূত অথবা জাত পদ্ধতি, ইংরেজিতে যাকে বলা হয় ডেরাইভড। তাহলে উদ্ভূত বা জাত পদ্ধতি, এইটার মাধ্যমে সবাইকে নামকরণ করা যায় না। শুধুমাত্র এটা একটু মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, যে উদ্ভূত বা জাত পদ্ধতিতে শুধুমাত্র নামকরণ করা হয়েছে অ্যালকেন এবং অ্যালকোহল। যদি বিষয়গুলো একটু কঠিন হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? হ্যাঁ কিবরিয়া ঠিক বলেছ, সাধারণ উদ্ভূত, আর এটা হচ্ছে ইউপ্যাক। তো দেখো, সাধারণে আমরা সবাইকে মোটামুটি নামকরণ করতে পারি, কিন্তু বেশ জটিল হয়ে যায়। আর উদ্ভূত তো মাত্র আছেই মাত্র 2টাই। তো এই যে ঝামেলা, সারা পৃথিবীতে যাতে সমস্যা নিরসন করা যায়, সবাই যাতে সব যৌগকে একই নামে চিনতে পারে, কোনো যৌগকে দেখেই যেন বুঝতে পারে যে এটার নাম এইটা এইভাবে করা হয়েছে, এই জন্য পরবর্তীতে আবিষ্কৃত হলো কোন পদ্ধতি? ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। পিওর অ্যান্ড অ্যাপ্লাইড, পিওর হচ্ছে অ্যাপ্লাইডের আমরা যেটা শিখি সেটা হচ্ছে ফলিত রসায়ন, ফলিত, সেটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর পিওর কেমিস্ট্রিটা হলো মেইন, যেটা কিন্তু কঠিন অনেক। দেখবা যে সব জায়গায় সবাই, মানে আমাদের ঢাকার কি বলে জেলা স্কুলে একজন স্যার ছিলেন চিন্ময় স্যার, উনি কিন্তু পিওর কেমিস্ট্রি নিয়ে পড়ছিলেন। আর বেশিরভাগ যত স্যার আমরা দেখছি বা কেমিস্ট্রি যারা পড়ছেন সবাই অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকেই পড়ে আসেন, এটাই কমন। পিওর কেমিস্ট্রিটা অনেক টাফ, সব কিছুই বলবো। পিওর মানে তো একদম বেসিক, একদম পিওর মানে একদম ভিতরের গুঁড়ো জিনিস আর কি। তো তাহলে একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, একটা উদ্ভূত বা জাত পদ্ধতি, আর এটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। এইটাই হচ্ছে সর্বজন স্বীকৃত এবং সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড যে নামে আমরা এখন চিনি। ঠিক আছে? তাহলে এই 3টা সম্পর্কে আমরা অল্প অল্প করে একটু জানবো, নাহলে দেখা যায় এমসিকিউ আসে অনেক সময়। এই উদ্ভূত জাত থেকেও আসতে পারে, সাধারণ থেকেও আসতে পারে। তো ঠিক আছে, তাহলে প্রথমে সাধারণ দিয়ে শুরু করি। আচ্ছা, টপিকগুলো যদি একটু কঠিন হয় তাহলে আমাকে বলবে, না বুঝলে আমি আবার বোঝাবো। ঠিক আছে? একটু কঠিন হবে, একটু সবাই মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমরা কি শিখবো? সাধারণ অথবা ট্রিভিয়াল পদ্ধতিতে নামকরণ করার নিয়ম। খেয়াল করো, এই ক্ষেত্রে অ্যালকেনটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, অ্যালকেন আর অ্যালকোহল এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট এই টপিক। সরি, অ্যালকোহল না, অ্যালকেন এবং অ্যাসিড, আমরা এই দুইটাই এখান থেকে শিখব। ঠিক আছে? তাহলে অ্যালকেন আর অ্যাসিড এই দুইটা শিখতে হবে সাধারণ পদ্ধতি থেকে। উদ্ভূত বা জাত থেকে শিখবো অ্যালকেন আর অ্যালকোহল। আর লাস্ট অফ অল সেটা হচ্ছে আমাদের ইউপ্যাক। ইউপ্যাকে তো সবাইকেই করা যায়।
ওটা একটা শিখে রাখবো, তাহলে বাকিটা আমরা এমনি যাতে করতে পারি, ঠিক আছে? আচ্ছা রোমান, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, খেয়াল করো তাহলে অ্যালকেন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই দুইটা হচ্ছে আমরা সাধারণ পদ্ধতিতে নামকরণ শিখবো, ঠিক আছে? খেয়াল করো, এই পদ্ধতিতে অ্যালকেনকে নামকরণ করা হয় তিনটা জিনিস, একটা হচ্ছে এন, আরেকটা হচ্ছে আইসো, আরেকটা হচ্ছে নিও। যারা বেশি পড়তে চাও না তারা এই টপিকটা স্কিপ করতে পারবে, ঠিক আছে? আর যারা মোটামুটি শিখতে চাও, কিছু জিনিস জানা জরুরি, কারণ এখান থেকে কিছু প্রশ্ন ভার্সিটি পরীক্ষায় পাবে, না হলে মেডিকেলও আসতো আগে এক সময় এই যে আইসো আর নিও দিয়ে, ঠিক আছে? আচ্ছা তাহলে এন, আইসো, নিও। এন মানে হচ্ছে নর্মাল। নর্মাল মানে যেখানে কোনো শাখা থাকবে না। দেখো এখানে কোনো শাখা নেই, এটা হচ্ছে নর্মাল বা এন যৌগ। তাহলে এরকম যদি কোনো যৌগ দিয়ে দেয়, বলে এই যৌগটার নাম কি, তাহলে দেখো কয় কার্বন আছে, 1 2 3 4। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা কি বলি, বিউটেন। তাহলে এটার নাম কি হবে, এম বিউটেন। কি নাম হবে, এম বিউটেন। ওকে, একটা জিনিস তোমরা কি জানো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কাকে বলে জানো? এটা খেয়াল করো, যে কার্বনের সাথে শুধু হাইড্রোজেন যুক্ত থাকে এবং এক পাশেই শুধু কার্বন থাকবে, এক পাশে, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি, এটা বলা হয় প্রতিস্থাপক অনুযায়ী। মনে করো এটা যদি মিথেন হয় CH4, তাহলে একটা হাইড্রোজেনকে সরে যে বাকিরা বসছে না, বিষয়টা তো তাই নাকি? তাহলে যেহেতু একই দিকে বসছে সবাই, এই জন্য একদিকে আছে বলে এটাকে বলা হয় 1 ডিগ্রি, এটাকে বলা হবে 1 ডিগ্রি। কিন্তু খেয়াল করো মাঝের যে দুটা কার্বন, এই দুইটা, এদের এই পাশেও কার্বন, আবার এদের এই পাশেও কার্বন, ঠিক একই কথা এই কার্বনের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে দেখো দুই কোণায় যারা আছে তারা কিন্তু সবসময় 1 ডিগ্রি হয়। সহজ কথা, যারা দুই কোণায় থাকে তারা সাধারণত 1 ডিগ্রি হয়, ঠিক আছে? এইবার দেখো মাঝে যে দুইটা, তার তো 2 দিকে আছে, তাহলে এটা কয় ডিগ্রি হবে, এটা হবে 2 ডিগ্রি। তাহলে এটাও 2 ডিগ্রি কার্বন, এটাও 2 ডিগ্রি কার্বন। তার মানে যদি কোনো যৌগে প্রতিস্থাপক না থাকে, অর্থাৎ পার্শ্ব শিকল, তাকে বলা হয় কি, বলা হয় নর্মাল যৌগ, বা সহজভাবে বলা যায় 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই দিকে যেহেতু যুক্ত আছে, তাহলে একদিকে যুক্ত বলে 1 ডিগ্রি, এদিকে 2 দিকে আছে বলে 2 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এটা হলো এন। তাহলে এন এর ক্ষেত্রে মনে রাখতে হবে আমার 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি কার্বন থাকবে। আর আইসো, এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট এখানে। আইসোতে আগে মনে রাখতে হবে এখানে একটা 3 ডিগ্রি কার্বন থাকবে। কি থাকবে, 3 ডিগ্রি কার্বন, এবং সে থাকবে 2 নম্বরে। মানে এখানে দুটো কথা, সরি। তাহলে এখানে থাকবে হচ্ছে 3 ডিগ্রি কার্বন, সেটা থাকবে কয় নম্বরে, 2 নম্বর পজিশনে। খেয়াল করে তাহলে একটা উদাহরণ দেই। দেখো এই যৌগটা দেখো, আমি যদি চিন্তা করি তাহলে এ হচ্ছে 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। কিন্তু এই যে কার্বনটা, এইটা খেয়াল করো তো এর কয় দিকে আছে, এর 1 দিকে আছে কার্বন, 2 দিকে আছে কার্বন, আবার নিচে 3 দিকেই কার্বন আছে। যেহেতু এটা 3 দিকেই কার্বন আছে, সেটা এটা কয় ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এবার খেয়াল করো তো এটা কয় নম্বরে আছে, 1 2 3 4, এই দিক থেকে বিবেচনা করলে কয় নাম্বার পড়ে, 2 নম্বর। তাহলে এটা 3 ডিগ্রি কার্বন আছে 2 নম্বরে। তাহলে এটা কি ধরনের যৌগ, আইসো যৌগ। আচ্ছা আমাকে একটু বলো তো, আচ্ছা এই পাশে একটা উদাহরণ দেই, আমাকে একটু বুঝায় বলো। দেখো খেয়াল করো ভালো করে, আচ্ছা বলো এই যৌগটা, এটা কি এন
নাকি আইসো? এটা আইসো কি না একটু দেখে বলো তো। বলো এই যৌগটা এটা কি আইসো হবে নাকি এন হবে? আচ্ছা, কিবরিয়া একটা সূত্র বলেছো, হ্যাঁ এটা দিয়েও মনে রাখতে পারো, এটাও সহজ একটা সূত্র, তবে এটা হচ্ছে মূলক। হ্যাঁ এটা আসবো আর কি আস্তে আস্তে। আচ্ছা দীপচয়ন, থ্যাংক ইউ, গুড অ্যান্সার। সুমাইয়া সাবরিন, আইসো না। আচ্ছা কয়েকজন এখানে আইসো বলতেছো, কয়েকজন এন বলতেছো, তার মানে আমরা এখানে দুটোই পাচ্ছি। আইসোও কিছু কিছু বলতেছো, কিছু এন বলতেছো। খেয়াল করো, যারা আইসো বলছো তারা একটু সূত্রটা খেয়াল করো। কি বলা ছিল? 3 ডিগ্রি কার্বন থাকবে কয় নম্বরে? 2 নম্বরে। কিন্তু এখানে আমার এই কার্বনটা কিন্তু ঠিকই 3 ডিগ্রি কার্বন। ওকে, এটা নিয়ে কোনো মানে দ্বিধার কিছু নাই যে এটা 3 ডিগ্রি কার্বন, এটা তো ওকে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন যে পজিশনে আছে সেটা তো 3 নম্বর। এই যে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তাহলে তো 3 নম্বর পজিশনে। তুমি এদিক থেকেও যদি চিন্তা করো তাও তো সেই 3 নম্বরই হয়। তার মানে কোনো দিক থেকে চিন্তা করলেই সেটা 2 নম্বরে আসে না। কিন্তু যেহেতু এটা 2 নম্বরে আসে না, এই জন্য এটাকে আইসো বলা যাবে না, এটাকে এনের মধ্যেই চলে যাবে। কিন্তু এটাকে পুরোপুরি আমরা কিন্তু এনও বলতে পারবো না। যারা এন বলছো তারাও কিন্তু ভুল। আমি কি বলছিলাম? এনের ক্ষেত্রে তো 1 ডিগ্রি 2 ডিগ্রি, 3 ডিগ্রির কোনো প্রশ্নই নেই। তাই এখানে তো 3 ডিগ্রি আছে, তাহলে কি সেটা এন হবে? আমি তো এটাই দেখতে যাচ্ছিলাম যে কারা এন অ্যান্সার করো, কারা আইসো করো। তাহলে এন এবং আইসো যারা অ্যান্সার করেছো দুটোই ভুল, কোনোটাই সঠিক না। তাহলে এটা কি? এটার কথা একটু পরে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এন জানলাম, আইসো জানলাম। এবার আসো নিও। নিও হচ্ছে 4 ডিগ্রি কার্বন। নিও হচ্ছে কয় ডিগ্রি কার্বন? 4 ডিগ্রি কার্বন। এর ক্ষেত্রে অবস্থানের কোনো সমস্যা নেই। তাহলে অবস্থান জিনিসটা কোথায়? সেটা হচ্ছে আইসোর জন্য জড়িত, এই জন্য এটা ইম্পর্টেন্ট। যেখানে ঝামেলা সেখানেই ইম্পর্টেন্স বেশি। এখানে 3 ডিগ্রি হতে হবে, আবার সেটার পজিশনও আছে, 2 নম্বরে থাকতে হবে। ওকে, তাহলে আমরা নিওটা একটা দেখে ফেলি। 4 ডিগ্রি কার্বন, দেখো সহজ, এই যে এই দেখো। তাহলে এই কার্বনটা যদি আমরা চিন্তা করি, এর চারদিকেই 4টা কার্বন আছে, তার মানে এটা কয় ডিগ্রি কার্বন? এটা 4 ডিগ্রি কার্বন। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি থাকলে সেটা এন, 3 ডিগ্রি থাকবে সেটা 2 নম্বরে থাকতে হবে। তাহলে শুধুমাত্র আইসো আর হলো নিও, 3টা জিনিস শিখলাম। এখন এইটা থেকে জানতে হবে মূলক কি জিনিস। মূলক অর্থাৎ এটা যখন মূলক হবে তখন দেখতে কেমন হবে। এবং এটা থেকেই বিগত মেডিকেলে কিন্তু প্রশ্ন আসছে, এই মূলক থেকে আর কি, ঠিক আছে? খেয়াল করো, এন এন মানে কি বলছি? 1 ডিগ্রি আর 2 ডিগ্রি থাকবে, তা কোনো ঝামেলা নেই। এই যে লাস্টেরটা মূলক লাগাই দিলাম, হয়ে গেল এন মূলক। আইসো, দেখো আইসোটা খেয়াল করো, এই যে সে 3 ডিগ্রি কার্বন, এই যে 3 ডিগ্রি কার্বন এবং আছে 2 নম্বরে। তাহলে এর সাথে আমরা কি করলাম? মূলক লাগাই দিলাম। ওকে, নিও, নিওটা কেমন? আচ্ছা নিচে হয়তো দেখা যাচ্ছে না, নিওটা আমি এই পাশে, আচ্ছা এই যে যেটা যেটা লেখা আছে এটাই আর কি। কি করব? জাস্ট এইখানে একটা মূলক লাগাই দিলাম, তাহলেই শেষ হয়ে গেল নিও। তাহলে খেয়াল করো, এটা এন মূলক, এটা আইসো মূলক, এটা নিও মূলক। ওকে, এখন আসো আচ্ছা কিবরিয়া। কিবরিয়া তুমি যেটাকে নিয়মূলক বলেছো সেটা আসলে নিও নয়, সেটা আসলে টারশিয়ারি। এই জায়গাটাই হচ্ছে সমস্যা, এটা একটু খেয়াল করো। একটা জিনিস একটু ভালো করে দেখো তো, আমি এখানে এন মূলক বলছি, আইসোমূলক বলছি, নিও বলছি,
সবগুলাতে যে মূলকটা আছে সেই মূলকটা কত নাম্বার কার্বনে, মানে কয় ডিগ্রি কার্বন সেটা। আর একটু ভালোভাবে দেখাই, এই যে মূলক এই কার্বনটা কত ডিগ্রি, এই যে মূলক এই কার্বনটা কত ডিগ্রি, এই যে মূলক এই কার্বনটা কত ডিগ্রি, একটু ভালো করে হিসাব করে বলো তো সবগুলো কার্বন কত ডিগ্রি কার্বন। এই একটা, এই একটা, এই একটা, একটু দেখে বলো তো কয় ডিগ্রি। গুড, মাধুর্য সরকার সঠিক অ্যান্সার করেছো। সম্রাট বিশ্বাস, এটা কিন্তু 1 ডিগ্রি। দীপচয়ন, খেয়াল করো এগুলো সব কিন্তু 1 ডিগ্রি। রুমান ভুল হয়েছে, 2 ডিগ্রি নয় কিন্তু। খেয়াল করো এই কার্বনের একদিকেই শুধু যুক্ত আছে, এই কার্বনের একদিকেই শুধু কার্বন আছে, আবার এই কার্বনের একদিকেই শুধু কার্বন আছে। তার মানে এরা সবাই কিন্তু 1 ডিগ্রি কার্বন। এইটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে এন আইসোনিও এই যে মূলকগুলো এরা সবাই প্রাইমারি মূলক। এরা সবাই কি প্রাইমারি। তাহলে এরা সবাই কি ধরনের মূলক? প্রাইমারি মূলক। তাহলে আমি যদি সেকেন্ডারি মূলক বলতে চাই, সেকেন্ডারি, তাহলে কি করতে হবে বলো তো? দেখো সেকেন্ডারি মূলক তখনই হবে যখন মূলকটা যে কার্বনে থাকবে সে 2 ডিগ্রি কার্বন হবে। যেমন এইটা, এই যে খেয়াল করো মূলকটা যেখানে আছে সেই কার্বনটা কয় ডিগ্রি। দেখো এর এদিকেও কার্বন আছে, নিচেও কার্বন আছে, মানে 2 দিকে কার্বন। তার মানে এটা কয় ডিগ্রি কার্বন? 2 ডিগ্রি কার্বন। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে যেগুলো এরকম একদিকেই সেগুলো কি প্রাইমারি মূলক। অর্থাৎ সহজভাবে এন আইসোনিও এরা সবাই প্রাইমারি মূলক। এই যে যেটা দেখতে পাচ্ছ বলো তো, এটা কি 3 ডিগ্রি কার্বন? এটা কি 3 ডিগ্রি কার্বন? এর সাথে আইসোর পার্থক্য কোথায় বলো তো? এখানেও একটা পার্শ্ব শিকল আছে, এখানেও একটা পার্শ্ব শিকল আছে। তাহলে আইসোর সাথে এর পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এইখানে একটা 3 ডিগ্রি কার্বন আছে, কিন্তু এখানে কোনো 3 ডিগ্রি কার্বনের অস্তিত্বই নেই। আবার এইখানে মূলকটা হলো 1 ডিগ্রি কার্বনের সাথে, কিন্তু এখানে মূলকটা কোন দিকে, এটাই হচ্ছে আমার প্রাইমারি সেকেন্ডারির মূল কথা। কোনো মূলক প্রাইমারি হবে না সেকেন্ডারি হবে না টারশিয়ারি হবে, এটার মূল কথা হচ্ছে ওই মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেটা কয় ডিগ্রি। সে যদি 1 ডিগ্রি হয় তাহলে প্রাইমারি, সে যদি 2 ডিগ্রি হয় তাহলে সেকেন্ডারি। তাহলে এটা কি হচ্ছে? সেকেন্ডারি মূলক। বুঝতে পেরেছি এবার? দেখো এটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল মূলক। 4 কার্বন আছে, 4টা কার্বন, সেকেন্ডারি বিউটাইল মূলক। আর এটা হচ্ছে আইসো বিউটাইল মূলক। এটা কি আইসো বিউটাইল মূলক। খুবই ঝামেলাপূর্ণ, কিন্তু খুবই ঝামেলা। এই যে সেকেন্ডারি বিউটাইল মূলক আর আইসো বিউটাইল মূলক ভেরি ভেরি টাফ ডিফারেন্সিয়েট করা। পরীক্ষার সময় দিলে কিন্তু বুঝে করতে হবে যে যদি তোমার আইসো হতে হয়, সবার প্রথমে মনে রাখবা আইসো হওয়ার প্রথম শর্ত হলো সেখানে 3 ডিগ্রি কার্বন থাকবে এবং সেটা 2 নম্বরে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো টারশিয়ারি। তাহলে প্রাইমারি গেল এইগুলা, সেকেন্ডারি গেল বুঝলাম। এবার আসো টারশিয়ারি। তাহলে টারশিয়ারি মানে কয় ডিগ্রি কার্বন? 3 ডিগ্রি কার্বন। অর্থাৎ যে কার্বনে আমার মূলক থাকবে সেই কার্বনের 3 দিকেই যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমার টারশিয়ারি মূলক। আচ্ছা, কিবরিয়া যেটা লিখেছিল, গোলাম কিবরিয়া, ও লিখেছিল কিন্তু টারশিয়ারির মধ্যে মানে নিওর মধ্যে ও টারশিয়ারি মূলকটা লিখে ফেলছে। দেখো এটাকে যদি আমি এভাবে লিখি, এই যে সবগুলোতে CH3 আছে, এটা CH3, এটা CH3, এটা CH, তাহলে 3টা CH3 আছে। তাহলে CH3 একটা কার্বন, এই যে মূলক। কিবরিয়া কি বুঝতে পারছো এবার? তাহলে এটা হচ্ছে আমার টারশিয়ারি মূলক। ঠিক আছে?
আর এটাকে যদি আমি নিও হিসেবে লিখতে চাইতাম তাহলে লিখতে হতো এভাবে, এই, বা ঠিক আছে এই, তখন আমাকে এইভাবে লিখতে হতো। এই হচ্ছে টারশিয়ারি আর নিওর মধ্যে পার্থক্য। খেয়াল করো, এটা এটা কয় ডিগ্রি কার্বন? এর 3 দিকেই 3টা আছে, এই জন্য এটা 3 ডিগ্রি। কিন্তু এই কার্বনটা কয় ডিগ্রি খেয়াল করো তো, এর শুধু একদিকেই আছে, এর বাকি 2 হাতে তো হাইড্রোজেন আছে, এর এখানেও একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, তাহলে এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে 1 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে প্রাইমারি হচ্ছে এন আইসো নিও, সেকেন্ডারি হচ্ছে যখন 2 ডিগ্রি কার্বন থাকবে 2 পাশে, আর টারশিয়ারি হচ্ছে যখন 3 দিকে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আইসো বিউটাইল মূলক, এটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল মূলক, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল মূলক। তাহলে নিওর ক্ষেত্রে কিন্তু বিউটাইল হয় না, পেন্টাইল হতে হবে। আমি 3টাকে এক জায়গায় লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখো আইসোবিউটাইল মূলক, আইসোটা হচ্ছে কি, দেখো CH3, তাহলে আইসো কখন বলবো? 3 ডিগ্রি কার্বন, এই যে একটা, এই যে একটা, তাহলে এই যে 3 ডিগ্রি হয়ে গেল। দেখো এটা হতে গেলে তখন আরেকটা কার্বন দিলে সমস্যা, এই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই, এখানে মনে করো 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম, এই, তাহলে এটা হচ্ছে কি আইসো বিউটাইল মূলক। এবার সেকেন্ডারি বিউটাইল মূলক, এই, ঠিক আছে, সেকেন্ডারি বিউটাইল মূলক। হ্যাঁ, দীপচরণ কথাটা ঠিকই বলেছ যে কার্যকরী মূলক, এই যে কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সে কয় ডিগ্রি, এটাই হচ্ছে বিষয় প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি বের করার। ঠিক আছে, তাহলে এটা গেল আইসোবিউটাইল মূলক, এটা গেল সেকেন্ডারি বিউটাইল মূলক। আর লাস্ট টারশিয়ারি বিউটাইল মূলক। তাহলে কি হবে সেই ক্ষেত্রে? CH3 বন্ড C, এই কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে সে কয় ডিগ্রি? 1 ডিগ্রি। কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে সে কয় ডিগ্রি? 2 ডিগ্রি। কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে সে কয় ডিগ্রি? 3 ডিগ্রি। হয়ে গেল প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। বুঝছি এবার? আচ্ছা, তোমাদেরকে আমি যে যৌগটা লিখতে দিয়েছিলাম আগে, ওই যে বলছিলাম যে এটা, এই যে এখানে CH3, এটা কি N হবে না আইসো হবে? তাহলে এটা কি হবে? এটা শুধু প্রাইমারি টাইপের একটা যৌগ, প্রাইমারি। এটা সেকেন্ডারিও নয়, টারশিয়ারিও নয়, আবার এনও নয়, আইসোও নয়। এটা কি? প্রাইমারি, অর্থাৎ নর্মাল, মানে প্রাইমারি একটা যৌগ। ঠিক আছে, বুঝতে পারছি? এই জায়গাটা একটু ভালো করে আবার দেখবো সবাই। তাহলে গেল আমাদের, এটা হলো অ্যালকেন। আর এবার আমরা অ্যাসিডটা একটু শিখি। অ্যাসিড,
আচ্ছা, এই অ্যাসিডটা আবার সবাইকে জানতে হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই জানবে। অ্যাসিড, খেয়াল করে, অ্যাসিড। ওকে, আচ্ছা, অ্যাসিডগুলোর নাম মুখস্থ রাখতে হবে, কোথা থেকে আসছে সেটা জানতে হবে। বইতে খুব সুন্দর করে চার্ট দেওয়া আছে, কবির স্যারের বইতে। কবির স্যারের বইতে খুব সুন্দর একটা চার্ট দেওয়া আছে, সেটা পড়লেই যথেষ্ট। আচ্ছা, খেয়াল করো, এটা হচ্ছে প্রথম সদস্য, এটা দ্বিতীয় সদস্য, এটা তৃতীয় সদস্য, এটা চতুর্থ সদস্য। এই চারটাকে জানতে হবে, এরা কোথা থেকে আসছে এবং এদের নামটা কি সেটা জানতে হবে। খেয়াল করো, এই যে উপরেরটা, এটাকে পাওয়া যায় কোথায় জানো? এটাকে পাওয়া যায় পিঁপড়ায়। এই যে পিঁপড়া কামড়াইলে প্রচুর জ্বালা করে না, সেই পিঁপড়ায় থাকে হচ্ছে এইটা। ল্যাটিন পিঁপড়ার নাম হচ্ছে ফরমিকা। তাহলে ল্যাটিনে পিঁপড়ার নাম কি? ফরমিকা। এই জন্য এই অ্যাসিডটার নাম হচ্ছে ফরমিক অ্যাসিড। অ্যাসিডটার নাম কি? ফরমিক অ্যাসিড। ওকে, 2 নম্বর, এটা পাওয়া যায় কোথায়? ভিনেগারে। এটা কোথায় পাওয়া যায়? ভিনেগার। ভিনেগারের ল্যাটিন নাম হচ্ছে অ্যাসিটাম। ভিনেগারের ল্যাটিন নাম কি? অ্যাসিটাম। তাহলে এই জন্য নাম হয়েছে অ্যাসিটিক অ্যাসিড। দেখবা এই নামেই পরীক্ষায় বেশি প্রশ্ন হয়, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, এই নামেই পরীক্ষায় বেশি প্রশ্ন হবে, অ্যাসিটিক অ্যাসিড। ওকে, কেন এটার নাম অ্যাসিটিক অ্যাসিড? কারণ এটা ভিনেগার থেকে আসছে। ভিনেগারের ল্যাটিন নাম হচ্ছে অ্যাসিটাম, এই জন্য এর নাম অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ওই যে আমরা পড়ছি না যে অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার, এই জন্য। ঠিক আছে, এরপর আসো নিচেরটা, 3 কার্বন, যেখানে আর কি 3 কার্বন, সেটা আসছে চর্বি থেকে। কোথায়? চর্বি। তাহলে চর্বির ল্যাটিন নাম হচ্ছে প্রোপায়োনাস। কি নাম? প্রোপায়োনাস। এবং অ্যাসিডটার নাম কি? দেখো, খেয়াল করো, প্রোপায়োনিক অ্যাসিড। প্রোপায়োনিক অ্যাসিড। এরপর আসো এটা 4 কার্বন, এটা পাওয়া গেছে হচ্ছে মাখনে। মাখন, মাখনের ল্যাটিন নাম হচ্ছে বিউটাইরাম। মাখনের ল্যাটিন নাম কি? বিউটাইরাম। তাহলে এটার নাম কি হবে? বিউটাইরিক অ্যাসিড। তাহলে কি নাম হবে? বিউটাইরিক অ্যাসিড। ঠিক আছে, একটা মজার জিনিস দেখো, এর নাম সাধারণ পদ্ধতিতে হচ্ছে প্রোপায়োনিক, কিন্তু যখন ইউপ্যাকে যাব তখন হবে নোইক, প্রোপানোইক অ্যাসিড। শুধু অন্তঃস্তর দন্তান্ন জায়গা পরিবর্তন করলেই হয়ে যাবে। যেমন এটা বিউটাইরিক অ্যাসিড, আর ইউপ্যাক নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। এটা আমরা পরে যখন দেখব তখন। তাহলে এই চারটা কোথা থেকে পাওয়া যায় এবং কি নাম, খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। মজার ব্যাপার হলো অ্যালডিহাইডগুলা, অ্যালডিহাইড, ঠিক আছে, এইখান থেকে আসছে বলেই নামটা এটা থেকেই করা হয়েছে। এই জন্য ফর্মিক অ্যাসিড থেকে যে অ্যালডিহাইড তার নাম ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিডের অ্যালডিহাইডের নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, এই জন্য ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমাদের সাধারণ পদ্ধতিতে নামকরণ 2টা শেখা হলো, আর আমরা উদ্ভূত বা জাত পদ্ধতিটা আজকে শিখবো শুধু। ঠিক আছে, তাহলে সাধারণ পদ্ধতিতে নামের ক্ষেত্রে আমরা জানলাম অ্যালকোহল আর অ্যাসিড। আচ্ছা, একটা জিনিস একটু বলে নেই, মনে করো হ্যালোজেন।
তাহলে কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন, পাশের কার্বনকে বলা হয় বিটা কার্বন। ঠিক আছে, তাহলে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। ঠিক আছে, আর পরেরটা বিটা, গামা, এইভাবে আর কি বিভিন্ন রকম নাম হয়েছে। ঠিক আছে, ওকে। এবং যে হাইড্রোজেনটা যুক্ত থাকে তার নাম হচ্ছে আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এটাকে বলা হয় আলফা কার্বন, আর এই হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। ওকে, এবার আসো উদ্ভূত বা জাত। এটা 5 মিনিটে পড়বো, পড়ে আছে ক্লাস শেষ করবো। নেক্সট ক্লাসে আমরা ইউপ্যাকটা শিখবো এবং সমানতা শিখবো। আজকে তো সমানতায় যেতে পারলাম না, দুঃখিত খুবই। আচ্ছা, উদ্ভূত বা জাত পদ্ধতি। হ্যাঁ আশফিয়া, আচ্ছা প্রোপিওনিক না, একটু ভুল লিখে ফেলেছো আশফিয়া, একটু খেয়াল করো, এটা প্রোপায়োনিক। প্রোপি যদি দিয়ে দাও তাহলে সেটা দ্বিবন্ধন হয়ে যাবে। প্রোপি দ্যাট ইন্ডিকেটস অ্যালকিন, দ্যাট মিনস দ্বিবন্ধন হবে। প্রোপায়ো, আ হবে, অন্তস্থ হবে, প্রোপা হবে। ঠিক আছে, প্রোপা। ওকে, বাকিগুলো ঠিক আছে, সুন্দর করে লিখেছো। ওকে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, একটু রস্মিকার এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু নাম পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো, উদ্ভূত বা জাত, এটা থেকে আমরা দুইটাকে নামকরণ করব। একটা হচ্ছে অ্যালকেন, এটাকে নামকরণ করবো অ্যালকেন, আর এটাকে কি বলছিলাম, অ্যালকোহল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এমসিকিউ, ওকে, এমসিকিউ। আচ্ছা খেয়াল করো, তাহলে এই দুইটাকে শুধুমাত্র আমরা জাত পদ্ধতিতে নামকরণ করতে পারি। আচ্ছা, অ্যালকেনকে উদ্ভূত পদ্ধতিতে নামকরণ করা হয় মিথেন থেকে, মানে ধরা হয় সব যৌগগুলো মিথেন থেকে আসছে। কোথা থেকে আসছে? মিথেন থেকে আসছে। তার মানে মিথেনের জাতক, এই জন্যই তো নাম হয়েছে জাত পদ্ধতি, মানে মিথেন থেকে উদ্ভূত, যার নাম হচ্ছে জাত। তাহলে সবার নামের শেষে কি থাকবে? মিথেন থাকবে। তাহলে সবার নামের শেষে কি থাকবে? মিথেন থাকবে। কিভাবে দেখো, খেয়াল করো, মনে করো তোমাকে দিয়ে দিলে এরকম, তার মানে একটা কার্বনকে আমরা মিথেনের কার্বন ধরে নিব, মনে করো এইটুকু মিথেন, তাহলে এইটুকু কি? 500 শিকল। তাহলে এই 500 শিকলের নাম কি? মিথাইল। এই 500 শিকলের নাম কি? মিথাইল। তাহলে নামটা কি আসবে? তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? এটা হচ্ছে মিথাইল, এটা মিথেন, তাহলে নাম হবে কি? মিথাইল মিথেন। আচ্ছা, তোমরা আমাকে একটু এইটার নামটা করে দাও তো, একটা করে দাও। এটা করে দাও। এটা দেখা যাচ্ছে, এটা করবে আর একটা করবে এটা। আচ্ছা হ্যাঁ রাকিব, এটা অ্যান্সার ঠিক আছে, ইথাইল মিথেন। ওকে, এটা পরেরটা করো, এটা। আচ্ছা একটু খেয়াল করো, দীপচয়নের আনসার কোনটা দিছো? ডাইমিথাইল মিথেন। আচ্ছা, এটা হচ্ছে ইথাইল মিথেন আর এটা হচ্ছে ডাইমিথাইল মিথেন। খেয়াল করো, এইটুকে যদি আমি মিথেন ধরি তাহলে দুই পাশে দুইটা CH3 আছে, তার মানে ডাইমিথাইল মিথেন। তুমি চাইলে এটাকে সাজায় এভাবে লেখা যায়, ঠিক আছে, কিন্তু এটাকে চাইলে আমরা ইথাইল মিথেনও লিখতে পারি। ওকে,
এটাকে আমরা ইথাইল মিথেন বলবো, আর এটাকে বলবো ডাইমিথাইল মিথেন, যদি এইভাবে এরকম সরাসরি দেয়া থাকে আর কি। ঠিক আছে, হ্যাঁ দীপ ঠিক আছে, এটা হচ্ছে ডাইমিথাইল মিথেন আর এটা হচ্ছে ইথাইল মিথেন। তাহলে এইভাবে সব নাম মিথেন হইল, মিথেন মিথেন। ঠিক আছে, সবাইকে ছোট ছোট করে ভাঙবো। মনে করো এই যেরকম 4টা কার্বন দেওয়া আছে, তাহলে সবাইকে ভেঙে বলবো টেট্রামিথাইল মিথেন বা ইথাইল মিথাইল মিথেন, এইভাবে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের গেলে অ্যালকেন, তাই নামের শেষে থাকবে কি মিথেন। এবার আসে অ্যালকোহল। মনে রাখতে হবে জাত পদ্ধতিতে অ্যালকোহলকে বলা হয় কার্বিনল। কি বলা হয়? কি নাম? কার্বিনল। তার মানে ওর মধ্যে একটা কার্বন আছে আর একটা ওইস আছে। অর্থাৎ যদি তোমাকে পরীক্ষার প্রশ্ন আসে কার্বিনলের সংকেত কি, তখন কিন্তু তোমাকে এইভাবে দেখাইতে হবে। তার মানে কার্বিনলের মধ্যে কার্বন একটা অলরেডি ইনক্লুডেড, নামের মধ্যেই কার্বিনল, অর্থাৎ কার্বন প্লাস অল। অল মানে ওইসের অল, তাহলে কার্বনের সাথে অল। ভুলটা যেখানে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, একটা হচ্ছে মিথাইল কার্বিনল আর হচ্ছে মিথানল। এই দুইটার সংকেত লিখে দেখাও তো আমাকে, একটু তাড়াতাড়ি লিখো, কমেন্টে লিখে দেখাও। একটু লিখে দেখাও, মিথানল আর মিথাইল কার্বিনল, এই দুটোর সংকেত একটু লিখে দেখাও। এবং দুইটা কি একই জিনিস নাকি ভিন্ন সেটা আমাকে বলো। কি হলো, কমেন্ট নেই কেন? তাড়াতাড়ি কমেন্ট করো। গুড রাকিব, থ্যাংক ইউ। তাহলে দেখো কার্বিনল মানে তার মধ্যে অলরেডি একটা কার্বন ইনক্লুডেড। তাহলে আমি যখন মিথাইল কার্বিনল বলবো, হ্যাঁ দীপচয়ন ঠিক আছে, থ্যাংক ইউ, দুইটাই সঠিক। তাহলে দেখো মিথাইল কার্বিনল মানে অলরেডি একটা কার্বন সেখানে রয়ে যাচ্ছে, তাহলে এই হলো মিথাইল। আর কার্বিনল মানে আরেকটা যে কার্বন ছিল, তার মানে যেটা মিথাইল কার্বিনল সেটাই হচ্ছে আমার ইথানল। অনেকে ভুল করে যে মিথাইল কার্বিনল মানে মিথানল দিয়ে আসে, কিন্তু মিথানল কোনটা? অর্থাৎ যেটা মিথানল সেটা হচ্ছে শুধু কার্বিনল। বোঝা গেছে? যেটা মিথানল সেটা শুধু, হ্যাঁ সুমাইয়া সাবরিন থ্যাংক ইউ। দুইটা কিন্তু একই নয়, দুইটা ভিন্ন। অর্থাৎ যেটা মিথাইল কার্বিনল সেটাই হচ্ছে ইথানল, এটার একটা কার্বন অলরেডি বেশি। তাহলে পরীক্ষায় যদি আসে কার্বিনল, পারবো তো এটা? ঠিক আছে, তাহলে কার্বিনল মানে যেখানে একটা কার্বন অলরেডি থাকবে। তাহলে মিথাইল মানে আলাদাভাবে আরেকটা কার্বন দিতে হবে, তাহলে টোটাল কার্বন তখন হবে দুটো। ঠিক আছে, ওকে। তাহলে এই হলো আমাদের মিথাইল কার্বিনল, এই হলো মিথানল। আচ্ছা, আজকে কি আর ইউপ্যাকে যাব নাকি এখানেই শেষ করে দেবো? একটু কমেন্ট করে বলো তো, ইউপ্যাকে কি যাব নাকি এখানেই আজকে ক্লাস শেষ করে দিব? আচ্ছা, ইউপ্যাক নামকরণটা একটু দেখাই, ঠিক আছে? ইউপ্যাকটা একটু দেখাই, তাহলে নামকরণ পাঠটা শেষ হয় আর কি। ইউপ্যাক। আচ্ছা, ইউপ্যাক নামকরণ করতে গেলে কয়েকটা পয়েন্ট লিখতে হবে, সূত্রের মতো আর কি। ঠিক আছে, সূত্র
তাহলে জৈব যৌগের নামকরণের নিয়ম, প্রথমে আসে ইউপ্যাক। প্রথম কাজ, কার্যকরী মূলক খুঁজতে হবে। তাহলে 1 নম্বর, সবাই খাতা কলম নাও, লিখতে থাকো। 1 নম্বর লিখো, কার্যকরী মূলক খুঁজতে হবে। মনে করো আমাকে কোনো একটা সংকেত দিয়ে দিল। আচ্ছা, আমি একটা সংকেত এখানে লিখে দেখাই যাতে বুঝতে সুবিধা হয়। খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে কার্যকরী মূলক খুঁজতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এরকম কোনো একটা যৌগ পেলে আমরা সেখানে কার্যকরী মূলকটা খুঁজবো। তাহলে বলো তো এখানে কার্যকরী মূলক কোনটা? অ্যালকোহল মূলক। কারণ আমরা বলছি অ্যালকেনের কোনো কার্যকরী মূলক হয় না। তাহলে অ্যালকেনটা সিম্পল, ঠিক আছে? অ্যালকেন বাদে বাকি যারা আছে তাদেরকে খুঁজতে হবে। তাহলে এখানে কার্যকরী মূলক কে? এখানে কার্যকরী মূলকটা হচ্ছে অ্যালকোহল মূলক। তাহলে আমরা কার্যকরী মূলক পেয়ে গেলাম। ওকে, এবার আসো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? প্রধান শিকল চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টে কি বললাম? কার্যকরী মূলক খুঁজতে হবে, সেটা আমরা খুঁজে নিলাম। 2 নম্বর পয়েন্ট, প্রধান শিকল চিহ্নিত করতে হবে। এবং এটাই হলো নামকরণের মেইন কথা। যদি তুমি শিকল নাই খুঁজতে পারো তাহলে তুমি নামই তো আগাইতে পারবো না। যৌগটা কী হবে সেটাও বুঝবা না, আর শিকল, পার্শ্ব শিকল কোনটা হবে সেটাও বুঝবা না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আগে প্রধান শিকল বের করা। প্রধান শিকল বাদে বাকি যারা থাকবে তারা হলো পার্শ্ব শিকল। তাই প্রধান শিকল বাদে বাকি যারা থাকবে তারা পার্শ্ব শিকল। আচ্ছা, আমাকে একটু বলো তো এখানে প্রধান শিকলটা আমি কোন দিক থেকে বিবেচনা করব? একটু বুঝে বলো, প্রধান শিকলটা কোন দিক থেকে শুরু হবে? আমার প্রধান শিকলটা কি এরকম সরাসরি হবে, নাকি এদিক থেকে যে এদিকে যাবে, নাকি নাকি এদিক থেকে যে এদিকে যাবে? কোনটা? আমি কয়েকটা কালার করছি না, কালার কোড দেখে বলো কোন দিকে যাবে। হ্যাঁ, রাইট সাইডে তো দুইটাই যাবে, কিন্তু সেটা আসলে কোনটা? এই সোজাসুজি উপর থেকে নিচে, নাকি নিচ থেকে উপরের দিকে নিচে? দেখো আমি এখানে 3টা সিস্টেম আঁকাইছি, কোন সিস্টেমটা সঠিক, যে কোন সিস্টেমের দিকে দিলে দিয়ে হবে ঠিক হবে? আচ্ছা, সবাই ডান দিক বলতেছো, কিন্তু আসলে সঠিক বিষয়টা হচ্ছে এইখানে যে পোর্শনটা এরকম হয়েছে সেটা হচ্ছে আমার সঠিক শিকলের দিক। নো, ব্লু। রাকিব, ব্ল্যাক না, ব্লুটা হচ্ছে সঠিক। কারণ প্রধান শিকল, এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখো, প্রধান শিকল চিহ্নিত করতে হবে। ব্র্যাকেটে লিখে রাখো, যেদিক থেকে বিবেচনা করলে কার্বন সংখ্যা সর্বোচ্চ হবে। তাহলে যেদিক থেকে বিবেচনা করলে কার্বন সংখ্যা সর্বোচ্চ হবে সেটাই হচ্ছে আমার প্রধান শিকল। এটা একটু লিখে রাখো। খেয়াল করো, এদিকে যদি আমি চিন্তা করি তাহলে 1, 2, 3, 4 যে শেষ হয়ে যাচ্ছে। আবার এই কালো যদি চিন্তা করি তাহলে 1, 2, 3, 4, 5 হচ্ছে। কিন্তু যদি আমি এটাকে এদিক থেকে চিন্তা করি, দেখো এখানে কয়টা কার্বন আছে? 2টো। তাহলে এখানেই 1 আর 2, দুইটাই আছে এখানে। এটা তাহলে 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে বলো কার্বন সংখ্যা কোন দিকে সবচেয়ে বেশি হলো? ব্লুতে সবচেয়ে বেশি হয়েছে। হ্যাঁ, চয়ন সঠিক, ব্লুতেই হচ্ছে কার্বন সংখ্যা 6টা সর্বোচ্চ। তাহলে প্রধান শিকল আমার সেটাই হবে যেখানে কার্বন সংখ্যা সর্বোচ্চ হবে। মনে থাকবে এটা। আর মনে রেখো, ওএইচ এটাকে কখনো শিকলে আনতে হবে না। এটা তো কার্যকরীমূলক, তাই না? কার্যকরীমূলক তখনই শিকলে আসবে যদি তার মধ্যে কার্বন থাকে। তাহলে কার্যকরীমূলক আমার কখন শিকলের মধ্যে আসবে? দেখো আমার কিন্তু ওএইচটা কিন্তু শিকলের মধ্যে নেই, শিকলের বাইরে আছে। তাহলে শিকলের মধ্যে কখন আসবে?
যদি সেখানে কার্বন থাকে, যেমন একটু লিখে দেখাই, এই মনে করো এটা, একটু খেয়াল করো, বা মনে করো এখানে দুটো কার্বন আছে সাপোজ। তাহলে দেখো এদিক থেকে যদি আমি চিন্তা করতাম এইভাবে, তাহলে কিন্তু আমার কার্বন সংখ্যা বেশি হতো, 1 2 3 4 5। কিন্তু সেটা করার তো আমার সুযোগ নেই। আমি কি বলেছি, যদি কার্বন থাকে, কার্বন, তাহলে অবশ্যই সে আমার মেইন শিকলের, সে কিসের মধ্যে আসবে, প্রধান শিকলের মধ্যেই আসবে। তাহলে এখানে প্রধান শিকল কোন দিক থেকে হবে, এখানে কার্বন কোথায় বেশি হচ্ছে সেটা দেখা যাবে না, তাহলে শিকলটা এদিকেই চিন্তা করতে হবে, 1 2 3 4। ঠিক আছে? তাহলে নামকরণের ক্ষেত্রে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কার্যকরীমূলক খুঁজব, 2 নম্বরে হচ্ছে প্রধান শিকল চিহ্নিত করতে হবে। এর মধ্যে কতগুলো কথা। প্রথম কথা হচ্ছে শিকলটা কোন দিক থেকে বিবেচনা করলে কার্বন সংখ্যা সর্বোচ্চ হয়। 2 নম্বর কথা, পার্শ্ব শিকল মানে কার্যকরীমূলক যে হবে সে কি কার্বন যুক্ত নাকি কার্বন ব্যতীত। যদি কার্বন ব্যতীত হয় তাহলে সে বাইরে থাকবে, আর যদি কার্বন সহ হয় তাহলে তাকে শিকলের মধ্যে নিয়ে আসতে হবে, তাকে শিকলের মধ্যে আনতে হবে। শিকলের মধ্যে আনার পর যেদিক থেকে বিবেচনা করলে কার্বন বেশি হয় আমরা সেদিকটাই চিন্তা করব। ঠিক আছে? ওকে, তাহলে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এরা সবসময় শিকলের মধ্যেই থাকবে। ঠিক আছে? এরা সবসময় শিকলের মধ্যেই থাকবে। ওকে, এইবার 3 নম্বর পয়েন্ট। তাহলে আমাদের প্রধান শিকল চিহ্নিত করা শেষ। প্রধান শিকল চিহ্নিত করতে পারলেই আমার মেইন কাজ খতম, তাহলে বাকিটা কাজ আমি এমনিই পারবো। তাহলে এবার কি করতে হবে, কার্বন শিকলের একটা, আচ্ছা 3 নম্বর পয়েন্ট লেখো। তাহলে কি বললাম, কার্বন শিকলের এক প্রান্ত থেকে 1 2 3 4 দিয়ে সংখ্যায়িত করতে হবে, সংখ্যায়িত করতে হবে। কিন্তু ব্র্যাকেটে কথা আছে, কথাটা কি, যেদিক থেকে কার্যকরীমূলক কাছে হবে। তাহলে কি বললাম, কার্বন শিকলের, অর্থাৎ এই যে আমাদের প্রধান শিকল, সেই প্রধান শিকলের এক প্রান্ত থেকে আমাকে কার্বন দিয়ে হিসাব করতে হবে। ওই যে কার্বনের সংখ্যা 1 2 3 4 এভাবে আমরা হিসাব করব। কিন্তু হিসাবটা কিভাবে করব, এদিক থেকে দিব না এদিক থেকে দিব। যেমন আমি আগের বার লিখছিলাম 1 2 3 4 এদিক থেকে লিখছি, তাহলে কথাটা কি লেখা ঠিক হয়েছে, আমার এই সূত্রের সাথে মিলতেছে কথাটা। এদিক থেকে যদি আমি 1 দেই তাহলে কি মিলে, কি বলছি যে কার্যকরীমূলক কোন দিক থেকে কাছে হয় সেটা আমাকে দেখতে হবে। আমি যদি এদিক থেকে চিন্তা করি 1 2 3 4 5, তার মানে আচ্ছা আমি অন্যগুলো মুছে দিচ্ছি এখান থেকে বুঝতে সুবিধার জন্য। হ্যাঁ, 2টা ক্লাস নিয়ে আমার পক্ষে একটু কঠিন হয়ে যায় সব কিছু ম্যানেজ করে, কারণ ডিউটি থাকে তো এই জন্য। আচ্ছা খেয়াল করো যেটা বলতেছিলাম আর কি। তাহলে CH3, সরি এখানে CH, এই বিষয়টা তো এরকম ছিল নাকি, নাকি আমি একটা বেশি দিলাম, সরি 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 এটা বেশি হয়ে গেছে।
এই, তাই তো? আমি প্রথমে নামকরণ করছিলাম কিভাবে, এইখানে 1 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে খেয়াল করো, যদি আমি এদিক থেকে চিন্তা করি তাহলে ওএসের পজিশন কত দাঁড়াচ্ছে? 5 নম্বরে। কত নম্বরে দাঁড়াচ্ছে? 5 নম্বরে। তাহলে কি এটা ঠিক হবে? তাহলে আমার কোন দিক থেকে চিন্তা করতে হবে? এই যে নিচ থেকে। দেখো, এটাকে যদি 1 দিই তখন এটা কত হয়ে যায়? 2, এটা 3, এটা 4, এটা 5, তখন এটা 6। তাহলে এদিক থেকে চিন্তা করলে ওএসের অবস্থান কত হয়? 2 নম্বর। তাহলে আমাকে কোনটা হিসাব করতে হবে? 2 নম্বরের দিকে হিসাব করবো না 5 নম্বরের দিকে হিসাব করবো? কোন দিকে বলো তো? 2 নম্বরের দিকে না 5 নম্বরের দিকে? কোনটা হিসাব করতে হবে? এই 3 নম্বর সূত্র কি বলে? তাহলে হিসাব করতে হবে 2 নাম্বার, যেদিক থেকে বিবেচনা করলে কাছে হবে, তাহলে 2 নাম্বার। তার মানে আমাকে কি 1 নাম্বার কোথা থেকে দিতে হবে? এই যে এদিক থেকে চিন্তা করতে হবে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট লিখো। তাহলে আমার 3টা পয়েন্ট শেষ। এবার লেখো 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট। আচ্ছা, লাস্ট পয়েন্ট কি বলা হচ্ছে যে কার্বনের সংখ্যানুযায়ী প্রধান চেয়ে মানে প্রধান শিকল তাহলে 4 নম্বর পয়েন্ট কি বলতেছি? কার্বনের সংখ্যানুযায়ী প্রধান শিকলের নামকরণ করতে হবে, কার্বনের সংখ্যা অনুযায়ী। এর আবার 2টা পার্ট আছে, বুঝছো? একটা পার্ট আছে হচ্ছে কি, যেটা কার্বন পরমাণুর সংখ্যা, সেটা হচ্ছে প্রথম অংশ। যেমন কি মনে করো এখানে কয় কার্বন আসছে? 6টা। তাহলে আমার প্রধান শিকলে 6 মানে কি? হেক্স। মিথ মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। তাহলে হেক্সেনের এটা কি হবে? হেক্স। তাহলে প্রধান শিকলটা হবে কার্বনের সংখ্যা অনুযায়ী, এটা হবে প্রথম নাম, মানে হেক্স। হেক্সটা হবে প্রথম নাম। আর দ্বিতীয় নাম কি হবে? কার্যকরী মূলকের নাম। তাহলে আমাকে প্রথমে দিতে হবে কার্বনের সংখ্যা কতগুলো সেইটা, আর পরে দিতে হবে সেই কার্যকরী মূলকটার নামটা কি। যেমন এটা 6 কার্বন, তাই তো? 6 কার্বন। তাহলে 6 কার্বনের ক্ষেত্রে নামটা কি? হেক্স। এটা কি? হেক্স। তাহলে হেক্সের পরে শেষে কি দিব? এটা কি? অ্যালকোহল। অ্যালকোহলের নামে কি যোগ করতে হয়? অল। তাহলে কি হবে? হেক্সানল। কি হবে? হেক্সানল। হেক্সানল। এইবার কার্যকরী মূলকের পজিশন উল্লেখ করতে হবে। তাহলে 5 নম্বর পয়েন্ট লিখে রাখো, পার্শ্ব শিকল এবং কার্যকরী মূলকের অবস্থান উল্লেখ করতে হবে। লাস্ট পয়েন্ট 5 নম্বর। ঠিক আছে? আচ্ছা, এই যে দীপচন্দ্র যেটা লিখছো হেক্স, হেক্সা, হেক্সান, এইগুলো নিয়ে এখন আসলে এতটা জটিলতার কিছু নাই, বুঝছো? এটা আসলে নতুন সিস্টেমে কিছুটা ঝামেলা নিয়ে আসছে, কিন্তু এটা আসলে লেখার উপর নির্ভর করে। যেমন মনে করো যে, আচ্ছা এটা আমি একটু পরে বলি। তাহলে পার্শ্ব শিকল এবং কার্যকরী মূলকের অবস্থান, যেমন এখানে পার্শ্বকরী মূলক কয় নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে আমরা কোথায় লিখবো? হেক্সানল 2। তাহলে পজিশনটা কোথায় দিতে হবে? শেষে দিতে হবে। পজিশনটা কোথায় দিতে হবে? শেষে। তাহলে হেক্সানল 2।
আর তার আগে নাম নিতে হবে 500 শিকল। তাহলে এখানে 500 শিকল কে কে আছে বলো তো? একটাই। 4 নম্বরে কি আছে? মিথাইল আছে। তাহলে প্রথমে লিখতে হবে 4 মিথাইল, 4 মিথাইল। ঠিক আছে? তাহলে 500 শিকল প্রথমে বসবে, তারপর প্রধান শিকলের মূল নামটা বসবে, তারপর কার্যকরীমূলকের নাম, পরে তার অবস্থান। এই হলো পুরো নামকরণটা। ঠিক আছে? আর যদি অনেকগুলা প্রতিস্থাপক থাকে তাহলে যোগফলটা কম যে দিক থেকে হয় সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, দীপচয়ন এটা কথা বলছে হেক্স, হেক্সান এসব। আচ্ছা, যদি মনে করো আমি এটাকে ভেঙে লিখি, তখন লিখতে হবে হেক্সান টু অল, মানে হেক্স টু, অ্যালকোহলের অলটা পরে লিখলাম, মানে আমি এটাকে ভেঙে লিখলাম। এটাকে যদি কেউ লেখো হেক্স টু অল, তাও সঠিক। তো এই জন্য এখন এই হেক্সান, হেক্স এইগুলো নিয়ে পার্থক্য করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? হেক্সা এটা কোথাও উল্লেখ করা হবে না। হেক্সা এটা বললে এক প্রকার ভুল হবে। তাহলে হয় বলতে হবে হেক্স টু অল, না হলে হেক্সান টু অল। ঠিক আছে? নতুন সিস্টেমে নামকরণের কিছু পরিবর্তন আসছে। এইগুলা আগে এইগুলো বললেই হয়ে যেত, এখন আবার আন যোগ করা হয়েছে, আন, হেক্সান। ঠিক আছে? হেক্সান, বিউটান। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নামকরণের বৃত্তান্ত। ঠিক আছে? আর যদি অনেকগুলা 500 শিকল থাকে, সরি 500 শিকল বলছে, অনেকগুলা কার্যকরীমূলক, মনে করো এখানে অ্যালকোহলও আছে, আবার এখানে কিটোনও আছে, কিটোন সিও, তখন কি হবে? তখন যে বেশি সক্রিয় সেই অনুযায়ী নাম হবে। এখানে সক্রিয় হচ্ছে কিটোন, তাহলে কিটোনের নাম হবে তখন যৌগের নাম। ঠিক আছে? কিটোনের নাম হবে যৌগের নাম। তোমাদের বাড়ির কাজ থাকবে কয়েকটা। আচ্ছা, আগে একটু বলে দিই, আগের দিনের অ্যান্সারগুলো বলে দিই। আগের দিন ছিল মিথেন, সেটা ছিল sp3 সংকরায়ন সম্ভবত। তারপরে SO2 ছিল, sp2 সংকরায়ন। আর এটা হচ্ছে XCF2 ছিল, সেটা হচ্ছে sp3d। এই সংকরায়নগুলো ছিল। ঠিক আছে? ওকে, আচ্ছা আজকে কয়টা লিখে নাও একটু বাড়ির কাজ। নামকরণ, কিছু নামকরণ তোমরা নিজেরা করবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে লিখো যে যৌগ থেকে সংকেত নির্ণয়, মানে নাম থেকে সংকেত নির্ণয়। সংকেত এই একটা, দুইটা দিব হচ্ছে তোমার সবাই, এই তিনটা থাকবে হচ্ছে সংকেত লিখতে হবে। এই তিনটা কি থাকবে? সংকেত লিখতে হবে। আর তিনটা দিব হচ্ছে নামকরণ করতে হবে। নামকরণ লেখো। এই একটা করবা, এই একটা করবা, একটা করবা। এই তিনটা। ঠিক আছে? আগে তিনটা হচ্ছে সংকেত লিখবা, আর এই তিনটা হচ্ছে নামকরণ করবা। ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ। যারা প্রথম থেকে ক্লাসে ছিলে ভালো মতো ক্লাসটা করছো, আর যারা করো নাই তারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস থাকবে সেটা করে নিবে।
ঠিক আছে? আর যদি কারো কোনো নামকরণ বিষয় বা জৈবযোগে এই পর্যন্ত পড়ানো বিষয়ে কোনো সমস্যা থাকে কোথাও, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো বা এখানে কমেন্টে জানিয়ে দিলেও হবে। ঠিক আছে? ঠিক আছে, শুভরাত্রি। সবাই ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা থাকবে সামনে, ভালো করে পরীক্ষা দিবে, সবার জন্য বেস্ট অফ লাক। আর নোট টেকিং চ্যালেঞ্জ থাকবে, সেটাও ভালো মতো দিবে। এই বলে শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।